যে 3 ধরনের স্যাম্পলিং আছে, সেটা হচ্ছে গ্রাফ স্যাম্পলিং, কম্পোজিট আর ইন্টিগ্রেটেড। সো এই গ্রাফ, কম্পোজিট আর ইন্টিগ্রেটেড কখন মানে কোনটাকে কি বলতেছি আর কি, তো স্যাম্পলিং টেকনিকগুলো আসতে পারে হয়তো, বা কোনটাকে আমরা কখন ইউজ করতেছি, হ্যাঁ, বা গ্রাফ স্যাম্পলিং কখন বলা হয়, তো এগুলো একটু ডেফিনেশনগুলো একটু ভালো মতন পড়বো আর কি। আচ্ছা, এরপরে এরপরে তোমরা চলে যাবা যেটাই, সেটা হচ্ছে আচ্ছা এখানে এখানে স্যাম্পলিং করার জন্য আমাদের কিছু রেগুলেশন ছিল, তাই না, যে আমরা যেদিক থেকে হচ্ছে স্রোত আসে ওই দিকে কোন দিকে ধরবো, সো এগুলো একটু মাথায় রাখবো স্যাম্পলিং করার জন্য। মানে মেইন কথা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই স্যাম্পলিং হচ্ছে কখন, মানে স্যাম্পলিং এর ডেফিনেশন হয়তো আসতে পারে, এক একটা স্যাম্পলিং এর নাম দিয়ে ডেফিনেশন আসতে পারে, অথবা ধরো ট্রু আর ফলস দিয়ে দিল, সেখান থেকে হচ্ছে গিয়ে, না এটা তো আসলে জ্বালা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ধরো একটা স্যাম্পলিং এর তোমার হচ্ছে ডেফিনিশন দিয়ে বলবে যে এটা কোন ধরনের স্যাম্পলিং। ধরো আচ্ছা তোমাদের মার্ক হচ্ছে কি যে 5 মার্ক থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5 মার্কস থাকবে ট্রু ফলস, ঠিক আছে, আর বাকি যেই 30, এই 30 থাকবে হচ্ছে থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল, ঠিক আছে। গ্রাফ থাকবে কি ম্যাম? হ্যাঁ, গ্রাফও থাকবে, মানে বাকি সবকিছু মিলাই আর কি। গ্রাফ থাকতে পারে, তোমার থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, সব মিলাই 30, আর এই 5 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর 5 হচ্ছে ট্রু ফলস, এই আর কি। হুম, ম্যাম গ্রাফ আঁকতে গেলে কি 40 মিনিটের মধ্যে হবে নাকি? গ্রাফ কি তোমাকে গ্রাফ পেপারে আঁকতে হবে নাকি? এটা তুমি ইয়ে করবা, পেপারে অ্যাড করবা আর কি, মানে কলম দিয়েই আর কি, ঠিক আছে। আচ্ছা কই জানি ছিলাম, এই যে এখানে, হ্যাঁ। আচ্ছা মানে কলম দিয়ে অ্যাড করবে, এটা তো তোমাকে গ্রাফ একদম পেপারে করতে হবে। মানে ধরো একটা গ্রাফ বলছে, তুমি এই যে এরকম ভাবে এক্স ওয়াই দিবা, এখানে কি ছিল এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কি ছিল, গ্রাফটা যদি যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা যদি হয় এরকম টাইপের একটা করবা, করার পরে পার্ট পার্ট করে ভাগ করে দিবা যে কোনটা কি, এটাই গ্রাফ। তোমাকে পেপারে এত সুন্দর করে ওইভাবে করার তো দরকার নাই আর কি, ওইভাবে লাগবে না আমাদের। আচ্ছা, এখন দেখো তো এখান থেকে তোমরা এগুলা পড়বা যে স্যাম্পলিং টেকনিকগুলা কি কি, কোনটাকে আমরা কখন কোন স্যাম্পলিং বলতেছি, আর স্যাম্পলিং করার জন্য আমরা কি কি ধরনের রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করি, মানে কিভাবে বোতলটা ধরি, বা কোন দিকে থাকে আপ স্ট্রিমে নাকি ডাউন স্ট্রিমে, এগুলো একটু মাথায় রাখবা, এগুলাই আর কি। আচ্ছা, এরপরে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যেখানে এক্সপেরিমেন্ট 1 গেছে, এক্সপেরিমেন্ট 2 তে আসো। পিএইচ কি, ঠিক আছে, পিএইচ এর ডেফিনেশন চাইতে পারে। তারপরে পিএইচ এর ফর্মুলা হচ্ছে কি, যে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়ন। এখন ধরো তোমাকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, ওটাকে তুমি কনসেন্ট্রেশন থেকে মাইনাস লগ দিয়ে গুণ করলে পিএইচ পেয়ে গেলা। ধরো তোমার কোয়েশ্চেনে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, এরপরে বললো পিওএইচ বের করো তুমি, ঠিক আছে, তাহলে পিওএইচ মানে কি 14 মাইনাস পিএইচ না। এখন তাহলে এইচ প্লাস দেওয়া মানে কি, তুমি এখান থেকে ক্যালকুলেশন করে এই ফর্মুলায় বসিয়ে পিএইচ পাইলা, তো পিএইচ যদি পাও এখান থেকে এই পিএইচ এর উপর বসাইলে 14 থেকে বাদ দিলে তুমি পিওএইচ পাইতেছো আর কি। তো এটা আমরা কেমিস্ট্রিতে আগেও শিখে আসছি। সো কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থাকলে পিএইচ ও পিওএইচ দুইটাই হচ্ছে বের করা যায়, ঠিক আছে। এটা একটু দেখবা এই ধরনের ম্যাথ। আচ্ছা, এরপরে এখান থেকে একটু রিডিং দিবা। আচ্ছা, এমসিকিউ এর জন্য তোমরা খুবই বেসিক জিনিসগুলো আসবে, মানে আমি কোনো কিছু মুখস্থ করতে বলতেছি না। তোমরা একটা একটা চ্যাপ্টার এক্সপেরিমেন্ট যখন পড়বা ও ডিটেলসে পড়বা, ওখান থেকে যদি জিনিসটা বুঝে থাকো তাহলে তো ট্রু ফার্স্ট তুমি পারতেছো, ট্রু ফার্স্ট নিয়ে ঝামেলা নেই। আর এমসিকিউ যেগুলো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলো, ওগুলো খুব ডিফিকাল্ট কোনো কিছু থাকবে না, হয়তো খুব ইজি একটা লাইনই তুলে দেওয়া থাকবে, তোমাকে বুঝে লিখতে হবে যে হ্যাঁ তুমি তুমি তো অলরেডি পড়ে আসছো, ওই অনুযায়ী তুমি ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হচ্ছে তুমি ফিল আপ করবা আর কি, ঠিক আছে, এটাই। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের গাইডলাইন গুলা। যেমন এই যে এখানে হচ্ছে আমাদের পিএইচ এর জন্য গাইডলাইনে বলা আছে, মাথায় রাখবা যে তুমি কোন গাইডলাইনে, বাংলাদেশের নাকি হচ্ছে হু, কোন কোন হচ্ছে স্ট্যান্ডার্ড তুমি ইউজ করতেছো। যদি ইসিআর অ্যাপ্লাই করো তাহলে এখানে দেখো এই স্ট্যান্ডার্ড শুধুমাত্র ইসিআর এর জন্য, এখানে হু কোন স্ট্যান্ডার্ড এখানে দেওয়া নাই আর কি। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে কে কোন ধরনের স্ট্যান্ডার্ড দিছে। হুম, আচ্ছা, এরপরে এরপরে তোমরা এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। যেমন পিএইচ এর জন্য আমরা পিএইচ মিটার ইউজ করছি, পিএইচ এর জন্য পিএইচ মিটার ইউজ করছি। বিকার কিন্তু লাগে মোটামুটি সবখানে, তো যেটা মেজর ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া হয়ই না সেটা হচ্ছে যে পিএইচ মিটার। সো এই মেজর জিনিসগুলো তোমার মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে
এরপরে এটা পুরোটা রিডিং দিবা। আর স্যাম্পলিং করার পরে কত ডিগ্রিতে এটাকে প্রিসার্ভ করবে, সেটা হচ্ছে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিসার্ভ করবে। এটা মাথায় রাখবেন, মোটামুটি সব কয়টাই 4 ডিগ্রিতেই প্রিসার্ভ করা হয়। হ্যাঁ, আর বাকিটুকু হচ্ছে রিডিং দিয়ে আসবা। আচ্ছা, তোমাদের ল্যাব রিপোর্টটা ভালো মতন দেখো। এটা এক্সপেরিমেন্ট 2 গেছে, এক্সপেরিমেন্ট 3 তে আসো। এক্সপেরিমেন্ট 3 তে আমি তোমাদেরকে খুব সুন্দর করে ট্রু কালার আর অ্যাপারেন্ট কালার বুঝিয়েছিলাম, মাথায় আছে কারো? হুম, কে একজন রেসপন্স করো। ট্রু কালার কি ছিল বলো তো? ট্রু কালার কি ছিল? কে একজন বলো, রেসপন্স করো, যদি না পারো সেক্ষেত্রে বুঝাই দিই আর কি। আচ্ছা, ট্রু কালার কি ছিল আমাদের? আসলে ওয়াটারের মধ্যে কি কি ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে? একটা হচ্ছে সাসপেন্ডেড আর একটা কি বলতো? ডিজলভড। হ্যাঁ, যেগুলো কলোয়েডাল ছাড়া থাকবে এগুলো হলো ট্রু কালার, আর যেটা হলো সাসপেন্ডেড একসাথে মিক্স থাকবে ওটা হলো অ্যাপারেন্ট কালার। একসাথে মিক্স থাকবে তা না, মানে হচ্ছে সাসপেন্ডেড মানে যেগুলো ভাসমান, সাসপেন্ডেড মানে ভাসমান জিনিসগুলো যেগুলো মিক্সড হবে না পানিতে। আর ডিজলভ মানে যেগুলো আসলে মানে পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, এটা দেখতে পাইতেছ না। সো দুই ধরনের কালার দিবে। সো আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে এই 2 ধরনের। এখন সাসপেন্ডেড যেগুলা, সেগুলো আমাদের যেই কালারটা দিবে আর কি, সেই কালারটা আসলে দেখো তুমি সাসপেন্ডেড ম্যাটেরিয়াল কি যদি তুমি সরাই ফেলো পানি থেকে, তো তোমার সাসপেন্ডেড মানে কি তুমি যখন তখন এটাকে মানে ছেঁকে ফেলে ফেলে দিতে পারতেছো, তার মানে কি এই কালারটা কিন্তু অ্যাকচুয়াল কালার না। এটা কি বোঝা যাচ্ছে? বাট ডিজলভ যেটা, সেটা পানির মধ্যে অলরেডি গুলে গেছে, তাহলে সেটা কি অ্যাকচুয়াল কালার না। সো শুধুমাত্র ডিজলভ পার্টিকেল গুলা থাকলে যেই কালারটা দেয় ওয়াটার, সেটা হচ্ছে ট্রু কালার, ওর অ্যাকচুয়াল কালার। আর সাসপেন্ডেড আর ডিজলভ সব মিলাই যে কালারটা দেয় সেটা হচ্ছে অ্যাপারেন্ট কালার। ঠিক আছে, বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তাহলে, ট্রু কালার আর সাসপেন্ডেড কালার তো বুঝলা। সো ট্রু কালার আর সাসপেন্ডেড কালারের মধ্যে কোনটার ভ্যালু বেশি হবে? হুম, সাসপেন্ডেড কালার যেটা অ্যাপারেন্ট সেটার মধ্যে বেশি হবে। হ্যাঁ, সাসপেন্ডেডটা হচ্ছে আমাদের কালারটা বেশি আসবে, কারণ হচ্ছে এটা এটার মধ্যে 2টা জিনিসই আছে। ঠিক আছে, সো এই ট্রু কালার, সাসপেন্ডেড কালার, এই অ্যাপারেন্ট কালার, এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা দেখবা। এরপর আবার সেই গাইডলাইন ইসিআর অনুযায়ী তোমার কালারের জন্য গাইডলাইন দেন বের হবে সাসপেন্ডেড কালারে বেশি হবে। হ্যাঁ, সাসপেন্ডেড কালারে বেশি কালার হবে, মানে শো করবে বেশি, কারণ জি মিস। সাসপেন্ডেড না, মানে অ্যাপারেন্ট কালার যেটা, এর মধ্যে সাসপেন্ডেড প্লাস ডিজলভ সব আছে। এদের ডিজলভও আছে, কলয়েডাল আছে, সাসপেন্ডেড সব জিনিস আছে এর মধ্যে। আর ট্রু কালারের মধ্যে শুধু ডিজলভ আর কলয়েডাল গুলো আছে। ঠিক আছে, ট্রু কালার মানে যেগুলো দ্রবীভূত থাকবে, তার মানে ডিজলভ আর কলয়েডাল। আর অ্যাপারেন্ট মানে সাসপেন্ডেড এর সাথে ডিজলভ কলয়েডাল তো থাকবেই, সেটা অ্যাপারেন্ট। তাহলে এটার মধ্যে বেশি জিনিস আছে, তার মানে এই কালারটা বড় হবে না, ওটার ভিতরে কম জিনিস আছে। ঠিক আছে, হয়েছে সবার? ওকে, আচ্ছা, তারপরে তোমরা এই যে গাইডলাইনটা দেখবা। গাইডলাইন দেখার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে 3টা এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে কয়টা। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল মেথডের মধ্যে স্ট্যান্ডার্ড কালার সলিউশন মেথড, ডাইলিউশন মেথড আর স্পেকট্রোফটোমেট্রিক মেথড। আমরা কোনটা করি বলো তো? আমাদের ল্যাবে আসলে স্পেকট্রোফটোমেট্রিক নাই, বাট করা হয় স্পেকট্রোফটোমেট্রি। ওইটাই আর কি। তো তোমাদেরকে মানে আসলে যদি লিখতে বলে যে কালার মেজার করার ইয়েগুলো মেথড গুলো বলো, তো এই 3টার নাম লিখতে হবে আর কি। আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের কি ছিল যে 15 প্লাটিনাম কোবাল্ট ইউনিটস। এখানে তোমাকে থাকতে পারে যে প্লাটিনাম কোবাল্ট হচ্ছে কি। হুম, তো প্লাটিনাম কোবাল্টের মধ্যে আমাদের এক প্লাটিনাম কোবাল্ট আমরা কখন বলবো? যদি এই যে 1 মিলিগ্রাম পার লিটার অফ প্লাটিনাম থাকে, ওর সাথে হচ্ছে কোবাল্ট থাকবে 0.5 মিলিগ্রাম পার লিটার কোবাল্ট থাকবে, সেটাকে আমরা বলবো 1 ইউনিট অফ কালার। মানে 1 প্লাটিনাম কোবাল্ট ইউনিট মানে হচ্ছে ওর মধ্যে থাকবে 1 মিলিগ্রাম পার লিটার অফ প্লাটিনাম আর 0.5 মিলিগ্রাম পার লিটার অফ কোবাল্ট। ঠিক আছে, এটার জন্যই প্লাটিনাম কোবাল্ট আসে। মানে প্লাটিনামের এতটুকু আর কোবাল্টের এতটুকু মিশ্রণ করলে অ্যাকচুয়ালি সেই ওয়াটারটা যেই কালার দেয়, সেটাকে আমরা 1 প্লাটিনাম কোবাল্ট ইউনিট বলি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল, এই জিনিসটা পড়বা। এরপরে ডাইলিউশন মেথড তো তোমরা জানোই যে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা একদম কালো থাকে, ওটা বোঝাই যায় না যে এটার কালারটা কি রকম হবে। তো এই কালারটাকে আমাদের প্রথমে একটু ডাইলিউট করে নিতে হয়, ডাইলিউট করে হালকা করে নিতে হয়। হালকা করে নেওয়ার পরে আমরা করব কি, যে ওইটার কালার মেজার করব। করার পরে যতটুকু ডাইলিউশন ফ্যাক্টর আমাদের বের হবে, ডাইলিউশন ফ্যাক্টর কেমনে বের করতে হয় তোমরা জানো, উপরে থাকে হচ্ছে টোটাল আর নিচে থাকে কি বলতো,
যতটুকু হচ্ছে ওয়েস্ট ওয়াটার তুমি নিয়েছো, ভাগ করে দিয়ে যে ইউনিটটা পাবো ওটার সাথে গুণ করে দিলে তোমার ডাইলিউশনের অ্যাকচুয়াল যে কতটুকু তোমার কালার দেখাবো ওটা পেয়ে যাবে আর কি। আর স্পেকট্রোফটোমেট্রির জন্য আমরা কতটুকু আলো ইউজ করি, ওয়েভলেন্থ, আলোর ওয়েভলেন্থ হয় হচ্ছে এই যে 455 ন্যানোমিটারের ওয়েভলেন্থ হচ্ছে আমরা পাঠাই। এরপরে ও হচ্ছে প্লাটিনাম কোবাল্ট ইউনিট হিসেবে ওটার কনসেন্ট্রেশন ডিরেক্টলি দিয়ে দেয়। হ্যাঁ, এটাই, এটা একটু পড়বা। সো এখানের মেইন অ্যাপারেটাস কি, স্পেকট্রোফটোমিটার। তার মানে দেখো স্পেকট্রোফটোমিটারে কিন্তু আমরা কালার টেস্ট করতে পারি। আচ্ছা, তাহলে পিএইচ এর জন্য পিএইচ মিটার লাগলো, আর কালারের জন্য লাগলো স্পেকট্রোফটোমিটার, মাথায় রাখো। এরপরে এগুলো তো তোমাদের ডিরেক্টলি স্পেকট্রোফটোমিটার দিয়ে করা যায়, ওটা প্যারা নাই। এরপর আসো আমরা এক্সপেরিমেন্ট 4-এ আসি, টার্বিডিটি। টার্বিডিটি সম্পর্কে কি জানো বলো? কতটা ঘোলা আর কি এটা বোঝায়। হ্যাঁ, একটা ওয়াটার হচ্ছে কতটা ঘোলা এটা বোঝায়। তার মানে ওয়াটারের মধ্যে ওয়াটারের মধ্যে দিয়ে আলো পাস করতে পারতেছে না, আলোটা কি হয়ে যাচ্ছে বলতো, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তার মানে যত বেশি এটা অ্যাকচুয়ালি এই টার্বিডিটি হচ্ছে একটা অপটিক্যাল প্রপার্টি, যেটা হচ্ছে তোমার দ্যাট কজ লাইট টু বি স্ক্যাটার্ড অ্যান্ড অ্যাবজর্ব রাদার দ্যান ট্রান্সমিটেড ইন দ্য স্ট্রেট লাইন ইনটু দ্য স্যাম্পল। হ্যাঁ, তার মানে এটা বুঝাইতেছে যে আমার টার্বিডিটি দিয়ে আমি বুঝাইতেছি যে কতটুকু আলো আলো হচ্ছে কি তোমার ওয়াটারের মধ্যে থেকে পাস করে যাইতেছে। ওটা থেকে যত বেশি পরিমাণে আলোটা হচ্ছে স্ক্যাটার্ড হয়ে বাইরে বের হয়ে আসবে, তার মানে তার টার্বিডিটি তত বেশি, মানে ঘোলাটা তত বেশি। আর পাস যদি হয়ে যেতে পারে তার মানে পানিটা ভালো আর কি, মানে ঘোলাটা কম। তো এটাই আর কি ট্রান্সমিশন, মানে এটা একটা অপটিক্যাল প্রপার্টি হিসেবে বোঝানো হয় টার্বিডিটিকে। এটা একটু দেখবা। এরপর এগুলো একটু রিডিং দিও, এগুলো একটু রিডিং দিবা। আচ্ছা, এবার আসো গাইডলাইনে। তো গাইডলাইন অনুযায়ী টার্বিডিটির ইউনিট হচ্ছে নেফোলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এনটিইউ। এনটিইউ হচ্ছে বাংলাদেশে হু বলতেছে 5 এনটিইউ পর্যন্ত সাপোর্ট করতেছে, সেক্ষেত্রে বাংলাদেশ 10 এনটিইউ সাপোর্ট করতেছে। এর রিজন তোমরা অলরেডি জানো, অনেকবার বলে ফেলছি। সো এনটিইউ মানে হচ্ছে এই যে নেফোলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এখানে লেখা আছে, একটু রিডিং দিবা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কিছু লেখা আছে, আমাদের দুইটা টার্বিডিটি ইউনিট অ্যাকচুয়ালি দুইটা ছিল, একটা হচ্ছে জেটিইউ আর একটা হচ্ছে এনটিইউ। এনটিইউ আর জেটিইউ মানে জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিটি মিটার ইউনিট আর কি। সো আগে এটা ইউজ করতো, এখন আমরা এনটিইউ দিয়ে মেজার করি সবকিছু। সেগুলো একটু রিডিং দিও, হালকা পাতলা একটু রিডিং দিবা। আচ্ছা, এখানে মেইন ইনস্ট্রুমেন্টটা কি বলতো, এই যে টার্বিডিটি মিটার, এটা হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট। সো আমরা প্রথমটা পিএইচ মিটার দেখলাম, এরপর স্পেকট্রোফটোমিটার, এখন আসলো টার্বিডিটি মিটার। ওকে, আচ্ছা, এই এক্সপেরিমেন্ট 3 গেছে, এগুলো খুবই ছোট ছোট জিনিস আর কি। এবার আসো এক্সপেরিমেন্ট 5। এক্সপেরিমেন্ট 5 এর মধ্যে আছে টিএস, টিডিএস, টিএসএস। টিএস মানে হচ্ছে টোটাল সলিড। টোটাল সলিড মানে একটা ওয়াটারের মধ্যে টোটাল কত পরিমাণ সলিড আছে, সেটা হইতে পারে ডিজলভ, হইতে পারে সাসপেন্ডেড। সো টিডিএস যেটা, সেটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড, এটা হচ্ছে ডিজলভ। টোটাল ডিজলভ সলিড, এটা হচ্ছে সাসপেন্ডেড, মানে টোটাল সাসপেন্ডেড। তাহলে আমার ওয়াটারের মধ্যে আমি আগেই বলে রাখছি, আমাদের ওয়াটারের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে ডিজলভ আর একটা হচ্ছে সাসপেন্ডেড। যেটা ডিজলভ সেটাকে আমরা বলি কতটুকু ডিজলভ আছে সেটা হচ্ছে টিডিএস, সাসপেন্ডেড কতটুকু আছে সেটা হচ্ছে টিএসএস। আর এই দুইটা মিলাই হবে টিএস। তার মানে টিএস মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিডিএস প্লাস টিএসএস। আচ্ছা, সো এখান থেকে এইগুলাই একটু রিডিং দেওয়া মানে বলা আছে যে টিএস কি, টিডিএস কি, টিএসএস কি। আচ্ছা, এগুলো একটু দেখবা, হালকা পাতলা একটু রিডিং দিও আর কি। এরপরে হচ্ছে তোমাদের যে গাইডলাইনের মধ্যে দেওয়া আছে যে আমাদের টিডিএস এর জন্য 1000 মিলিগ্রাম পার লিটারের থেকে বেশি হওয়া যাবে না। হ্যাঁ, এগুলো একটু পড়বা। এখন আসো আমাদের অ্যাপারেটাসের ইনস্ট্রুমেন্টে আসি। তো টিডিএস মেজার করছিলাম কিভাবে আমরা, মনে আছে তোমাদের ল্যাবে? ইসি মিটার দিয়ে, রাইট? ইসি মিটার দিয়ে করছিলাম, মানে ইলেকট্রো কন্ডাক্টিভিটি মিটার। সো ইসি মিটার দিয়ে আমরা কন্ডাক্টিভিটি কত সেটাকে আমরা পাই হচ্ছে এই যে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার ইউনিট থাকে এটা। এর সাথে আমরা এম্পিরিক্যাল একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা 0.5 থেকে 0.9 এর মধ্যে থাকে। মোটামুটি একটা মিডল রেঞ্জ হচ্ছে 0.67। এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা সেটা টিডিএস এর ভ্যালু পাবো, কিসে বলো তো, মিলিগ্রাম পার লিটারে। তাহলে এইভাবে টিডিএস পেয়ে গেলাম। এখন আমার দরকার হয় টিএসএস আর না হলে টিএস। সো টোটাল সলিড আমি কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে, আমরা ওভেনের মধ্যে যদি তোমার একটা ওয়াটারের মধ্যে ওয়াটারটা নিয়ে ওভেনের মধ্যে যদি আমরা ওভেন ড্রাই করি, তাহলে পানিটা উড়ে যাওয়ার পরে যতটুকু পাত্রের মধ্যে থেকে যাবে ওইটা কি টোটাল সলিড, ওর মধ্যে যা যা ছিল ডিজলগুলোও থেকে যাবে, সাসপেন্ডও থেকে যাবে। তার মানে ওভেনে দেওয়ার পরে আমরা টোটাল সলিড পাইতেছি, আর এখানে টিডিএস পেয়ে গেলাম। তাহলে টিএস হবে হচ্ছে টিএস মাইনাস টিডিএস, বোঝা যায়? জি ম্যাম।
এখান থেকে তোমার ম্যাথ থাকতে পারে, হয়তো ইলেকট্রোকন্ডাক্টিভিটি মিটার থেকে তোমার কন্ডাক্টিভিটির ভ্যালুটা দিয়ে দিবে, এরপরে বলবে টিডিএস বের করো, তারপরে তোমার এই একটা থিওরিটিক্যাল কথাবার্তা দিয়ে টিএস বলে দিলে ধরো, ওখান থেকে বলবে টিএসএস বের করো। তো যা যা বলছি এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রেখে পড়বা আর কি। আচ্ছা এ হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে, ওটা না থাকলে তো পারবা না। আচ্ছা এরপরে দেখো টিএসএস তো আমি মেজার করলাম কিভাবে এখানে বলো তো, তোমাদেরকে বললাম যে টিএসএস মেজার করার জন্য আমরা টিডিএস পেয়ে গেছি, টিএস পেয়ে গেছি, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে। বাট টিএসএস ডিরেক্টলিও মেজার করা যায়, সেটা হচ্ছে কি দিয়ে, স্পেকট্রো ফটোমিটার। তার মানে স্পেকট্রো ফটোমিটার আসলে দুইটা, এখন পর্যন্ত আমরা দুইটা কাজ শিখলাম, একটা হচ্ছে কালার বের করা, আর একটা বলো কি বলো তো, টিএসএস মেজারও করা যায় এটা দিয়ে। ওকে আচ্ছা ম্যাম ওই যে ম্যাথটা যে দেখাইছিলেন ওটা ওটা আরেকবার একটু বলবেন? কোনটায়? হ্যাঁ রেকর্ড আছে তো, রেকর্ড দেখে নিও পরে। আচ্ছা তেমন কিছুই বলি নাই, আচ্ছা তারও একবার রিপিট করি, এখানে তেমন কিছু বলি নাই আর কি। এই যে এখানে বললাম যে ধরো আমাদের টিডিএস বের করার জন্য ইসি মিটারের একটা ভ্যালু দিবে, ইসি মিটার থেকে তোমার কন্ডাক্টিভিটির একটা ভ্যালু দিবে, কন্ডাক্টিভিটি, ওটার সাথে তুমি 0.67 গুণ করে টিডিএস পেয়ে যাবা কত মিলিগ্রাম পার লিটারে। আর ওভেনে রাখার পরে ওভেনে রাখার পরে তোমার যে ভ্যালুটা দিবে, মানে তুমি ব্যালেন্সে দিয়ে মাপলা বিকারের ওজন বাদ দিয়ে আর কি, সেটা তোমার টিএস এর ভ্যালু দিল, মানে বিকার শুদ্ধ সলিডের ওজন পাইলা ওভেনে দেওয়ার পরে একবার, আর বিকারের ওজন ওভেন আমরা তুমি 5 জানো। দিন রেখে না। না না এটা তো তোমার ইয়া করার জন্য, বিওডি বের করার জন্য 5 দিন রাখছিলাম, এটা একদিন রাখলেই হয়ে যায়। আচ্ছা এরপরে তোমার টিএস বের করার জন্য তাহলে এই যে ওভেনে রাখার পরে তোমার যতটুকু যে মেজার করবে ব্যালেন্স দিয়ে মাইনাস করে দিলে তুমি টিএস পেয়ে গেলা। এখন টিএসএস মানে কি হবে, টোটাল সলিড থেকে তুমি টিডিএস মাইনাস করে দিবা, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ওকে, এটাই বললাম আর কি TS একটু এর আগে। ক্ষেত্রে আপনার মানে কোনো কিছু যোগ বা গুণ করা লাগবে না, তাই না? কিসে? টিএস এর ক্ষেত্রে যেটা ওভেন থেকে পাবো ওটাই তো সরাসরি হয়, তাই তো? তোমার বুঝতে হবে আর কি, মানে ধরো তুমি একটা ওয়াটার নিছো, ওয়াটারের মধ্যে তো ওর ভিতরে যা যা ম্যাটেরিয়াল থাকার কথা সবই আছে, তার মানে সাসপেন্ডেড আছে, টোটাল ডিসলভ আছে। এখন এটা যদি তুমি ওভেনে দাও তাহলে তো পানি উড়ে যাবে, থাকবে তো সব জিনিসই পড়ে থাকবে, ডিসলভও পড়ে যাবে, সাসপেন্ডেডও পড়ে যাবে, তার মানে কি ওই ওয়েটটা কিসের ওয়েট হবে, অবশ্যই টোটাল সলিডের ওয়েট হবে। এখন ধরো তোমার আমি এমন ভাবে বললাম যে ধরো তুমি একটা ওয়াটার নিছো বিকারের মধ্যে, এরপরে তুমি এটাকে ফিল্টার পেপার দিয়ে পাস করাইলা, তো ফিল্টার পেপার দিয়ে পাস করে যাবে কে বলো তো, শুধু ডিসলভ গুলা, সাসপেন্ডে তো আটকে গেল, তাই না? এখন তোমার এই ফিল্টার করার পরে যে যতটুকু আছে ওর মধ্যে শুধুমাত্র ডিজলভ আছে। হুম ডিজলভ আছে। আচ্ছা এখন এইটাকে যদি তুমি এখন ওভেন ড্রাই করো, ওভেন ড্রাই করলে ওভেনে যে তোমার ও একদিন পরে তুমি তুলে দেখবা কি এর মধ্যে কি পাওয়া যাবে বলো তো, টিডিএস পাওয়া যাবে না, কারণ ডিজেল গুলো তোমার চলে আসছে, বুঝছো? জি, জি, তো তোমার টোটাল টোটাল রিজার্ভ সলিড তুমি কন্ডাক্টিভিটি মিটার দিয়েও বের করতে পারো, আবার এখানে তুমি ওয়াটারটাকে একটু ফিল্টার করে এভাবে তুমি ব্যালেন্স দিয়ে আর হচ্ছে ওপেন ড্রাই করে তুমি টিডিএস বের করতে পারো, এই দুইটা ওয়ে। এখন যেভাবে তোমার দেওয়া থাকবে সেভাবে তুমি টিডিএস বের করলা। আর টিএস বের করা তো বললাম যে ফিল্টার করবো না, মানে ফিল্টার ছাড়া যেটা সেটা হচ্ছে টোটাল সলিড, আর ফিল্টার করে ফেললে টিডিএস পাবো, ঠিক আছে? জি, হুম জি, ওকে। বুঝতে পারছি। আর টিএসএস পাবো তাহলে কি হবে, টিএস মেজার করে ফেললাম, টিডিএস মেজার করে ফেললাম, এই দুইটা, টিএস মানে টোটালটা থেকে ডিজলভ বাদ দিলে সাসপেন্ডেড পাবো আর কি। এইভাবে তুমি মাইনাস করে পেতে পারো, অথবা টিএসএস ডিরেক্টলি তুমি স্পেকট্রো ফটোমিটার ইউজ করেও করতে পারো, ঠিক আছে? জি, এটাই আর কি যেখানে বললাম, তার মানে এখন পর্যন্ত স্পেকট্রো ফটোমিটারের আমরা দুইটা কাজ দেখলাম, একটা হচ্ছে কালার মেজার করা আর একটা হচ্ছে টিএসএস মেজার করা। আচ্ছা এই এক্সপেরিমেন্ট এখানেই, তোমরা এখান থেকে ওই যে টিডিএসটা বের করছিলাম আমরা ল্যাবরেটরিতে করছিলাম, যে ইসি মিটারের ভ্যালুর সাথে 0.67 গুণ করে দিচ্ছিলাম, এই পার্টগুলো হয়ে যাচ্ছিল। আর টিএস হচ্ছে এই যে একদিন পর ওভেন ড্রাই করার পরে ওভেন ড্রাই বিকার সহ ওভেন ড্রাইয়ের যে ওয়েটটা পাওয়া গেছিল ওটা থেকে বিকারের ওয়েটটা মাইনাস করে দিলে আমরা টিএস পাচ্ছিলাম লিটারে। আর টিএসএস হবে হচ্ছে টিএস মাইনাস লিটার, যেটা অলরেডি বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 5। হ্যাঁ 5 গেল, এখন আসো বিওডি বের করব। সো বিওডি খুব ইম্পর্টেন্ট, বিওডির একটা ম্যাথ করিয়েছি না, জি ম্যাম। মোস্ট ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। যে কয়টা ম্যাথ তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিছিলাম প্রত্যেকটা ম্যাথ না করে পরীক্ষার হলে আসবে না। হুম
খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তো যাই হোক, বিওডি করার সময় আমরা এই যে 5 দিন ওয়েট করছিলাম, ইনকিউবেটরের মধ্যে 5 দিন রেখে দিয়েছিলাম আর কি। তো টেম্পারেচার কত ডিগ্রিতে ছিল ইনকিউবেটরের? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মাথায় রাখবে যে 5 দিন রাখা হয়, ইনকিউবেটরের টেম্পারেচার থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এখন বিওডি কি? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডেফিনেশন পড়বা। ডেফিনেশন পড়বা হচ্ছে বিওডি, সিওডি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশন অনেক ভুল করে, ডেফিনেশন খুব সুন্দর মতন পড়ে আসবা। বিওডি মানে হচ্ছে কি বলতো? বিওডি আর সিওডির মধ্যে বেসিক পার্থক্য কোথায়? কেউ একজন বলো তো। ম্যাম বিওডি বলো, কেউ একজন বলো। আপনি বল। হ্যাঁ, এটা কেমিক্যাল ইউজ করে কম সময় নিয়ে আসা, মানে জিনিসটা আসলে কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটা ওয়াটারের মধ্যে অনেক ধরনের কি থাকে, মাইক্রো অর্গানিজমও থাকে, অর্গানিক ম্যাটারও থাকে, তাই না? অর্গানিক ম্যাটার মানে আসলে পলিউশন, মাইক্রো অর্গানিজম। আর মাইক্রো অর্গানিজম আসলে পোকামাকড় আর কি, মানে ব্যাকটেরিয়া এগুলা। ওর কাজ কি, অর্গানিক ম্যাটার গুলাকে খাবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে। তো কতটুকু গ্রহণ করতে পারবে, গ্রহণ করার পরে পানিটা তো ঘোলা, মানে পানির মধ্যে কি যখন একটা পানি নর্মাল থাকে তখন কি ওর অক্সিজেন অনেক বেশি থাকে। বাট পানির মধ্যে যখন তুমি একটা ময়লা ঢোকায়, মানে ফেলে দিবা, তখন এই মাইক্রো অর্গানিজম তো বেঁচে থাকার জন্য কি দরকার, ওর অক্সিজেন দরকার। হ্যাঁ, তাহলে পানির মধ্যে থেকে ও যে এই অর্গানিক ম্যাটার গুলোকে যে খাবে, খাবে মানে কি অর্গানিক ম্যাটার ভাঙবে। তাহলে অর্গানিক ম্যাটার ভাঙতে গেলে ওর শক্তি খরচ করতে হইতেছে, তার মানে কি ও অক্সিজেনকে গ্রহণ করবে পানি থেকে, গ্রহণ করে এই জিনিসগুলোকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করবে। তাহলে পানির যে অক্সিজেন ছিল সেটা আস্তে আস্তে কি কমে যাবে না? তার মানে তুমি ডিজলভ অক্সিজেন, পানির যে ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল অবস্থায় যেটা পাবা, ফাইনাল অবস্থায় তার থেকে একটু কম পাবা না 5 দিন পর যদি দেখো? কারণ মাইক্রো অর্গানিজম অনেক অক্সিজেন খেয়ে নিবে, খেয়ে হচ্ছে তোমার অর্গানিক ম্যাটারকে ভাঙবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় যে পানির মধ্যে ডিজলভ অক্সিজেন ছিল, ওটা ফাইনাল অবস্থায় ডিজলভ অক্সিজেন থেকে মানে ফাইনাল অবস্থায় ডিজলভ অক্সিজেন কমে গেছে। তো যতটুকু কমে গেছে সেটাকে আমরা বলি বিওডি। কারণ এই জিনিসটা আসলে ডিজলভ অক্সিজেনের এই প্রসেসটা হয় হচ্ছে শুধুমাত্র অর্গানিক ম্যাটার ভাঙার জন্য। আর সিওডি যেহেতু কেমিক্যালি করা হয়, একটা কেমিক্যাল ইউজ করা হয়, মানে বিওডি করার জন্য বাইরে থেকে তোমার কোনো কেমিক্যাল অ্যাড করতে হয় না। সেম প্রসেস, সিওডি মানে হচ্ছে তোমার কেমিক্যাল অ্যাড করতে হয়। কেমিক্যাল অ্যাড করার পরে এই যেহেতু কেমিক্যাল অ্যাড করতেছে, প্রসেসটা অনেক ফাস্টার হবে। আর টাইম অনেক কমে, যেমন বিওডি 5 দিন লাগে, এটা আর লাগবে না আর কি, 5 দিন লাগবে না। সো দুইটা জিনিস আলটিমেটলি পানিতে কতটুকু অক্সিজেন কমে যাইতেছে ওইটা হচ্ছে রেকর্ড করে। আর যেহেতু তোমার সিওডি কেমিক্যালি করা হয়, তার মানে কি অর্গানিক ইনঅর্গানিক সব মেটারকে ভাঙবে। তার মানে সিওডি আসলে সব ধরনের অর্গানিক ম্যাটার ভাঙে, আর বিওডি শুধুমাত্র বায়োলজিক্যাল অর্গানিজমকে ভাঙে। ঠিক আছে? আর বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল সব ভাঙে। তার মানে বড় কি হবে বলো তো বিওডি থেকে সিওডি? সিওডি বড় হবে না? কেন বিওডি থেকে সিওডি বড়, এটা আসতে পারে, ডেফিনেশন চাইতে পারে যে বিওডি কি সিওডি কি। হয়েছে সবার? দেখো, কারো কোনো প্রবলেম থাকলে এখন আমাকে জিজ্ঞেস করো। হুম, আগাইলাম তাইলে। হ্যাঁ, আচ্ছা, তো বিওডি এর একটা ম্যাম এই ম্যাথ আছে। পিডিএফটা কি আমরা পাবো? এটা পিডিএফ, এটা তোমাদের ল্যাব ম্যানুয়াল। ম্যাম আমাদের ম্যানুয়াল তো জমা দিয়ে দিছি, সাইন করার পর কি এটা নিয়ে আসতে পারবো? অবশ্যই, দিয়ে এটা দিবে। না নিয়ে আসলে তোমরা পড়বা ওকে কেমনে? ম্যাম। আচ্ছা, শনিবারে নিয়ে যাবা আর কি, শনিবার বিকালে নিয়ে যাবা। আচ্ছা, এখন আমাদের বিওডির জন্য তাহলে গাইডলাইন কি আছে, সেটা হচ্ছে ইসিআর বলতেছে যে আমি পানির মধ্যে 0.2 মিলিগ্রাম পার লিটার আর কি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে মেজার করলে যেটা পাওয়া যাবে, 0.2 যদি হয় ওর থেকে কম হইতে হবে। এটা হচ্ছে তোমার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, এটা ড্রিঙ্কিং ওয়াটার। আর যদি তুমি এফ্লুয়েন্টের অ্যালাউবল, মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে এফ্লুয়েন্ট রিলিজ হইতেছে, ওটার বিওডিতে তুমি যেহেতু নদী নালাতে ফেলতেছো, ওটা তো খাইতেছো না, তো ওটা একটু বেশি অ্যালাউ করতেছে, সেটা হচ্ছে 50 থেকে 250 মিলিগ্রাম পার লিটারের মধ্যে হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে এরকম একটা ম্যাথ তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, ভালো মতো ম্যাথ করে আসবা। সো তোমার পানিতে বিওডি মানে হচ্ছে কি কতটুকু অক্সিজেন খরচ হয়ে গেছে, তার মানে ইনিশিয়ালি আমার পানিতে একটা ডিজলভ অক্সিজেন ছিল, আর 5 দিন পরে দেখার পরে কিছু পরিমাণে মাইক্রোঅর্গানিজম ভেঙে ফেলছে, অক্সিজেন ইউজ করে ফেলছে। সো এই দুইটার ডিফারেন্স আসবে। এখন ধরো পানিতে বিওডি এত বেশি যে তোমার পানিটাকে তুমি বিওডি মেজার করতে পারতেছো না, তখন কি করবা, পানির মধ্যে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে একটু হালকা করে ফেলবা।
হালকা মানে ডাইলিউট করবা, তাহলে তোমার একটা ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো ডাইলিউশন ফ্যাক্টর তো তুমি জানো, এটা অনেকবার পড়াইছে তোমাদের। ডাইলিউশন ফ্যাক্টর মানে উপরে যাবে ওয়েস্ট ওয়াটার কতটুকু নিছো, হ্যাঁ, ওর সাথে হচ্ছে ডাইলিউশন ওয়াটার কতটুকু নিছো, হ্যাঁ, আর নিচে যাবে শুধুমাত্র ওয়েস্ট ওয়াটার। মানে ধরো তোমার বিকারের মধ্যে তুমি স্যাম্পল ওয়াটার নিছো 100, আমি এটা তোমাদেরকে ভাইভাতে ধরছি 100 ml মিলিলিটার। আচ্ছা, এর মধ্যে তুমি ডিস্টিল ওয়াটার যেহেতু অনেক বেশি পরিমাণে ঘন, তুমি ডিস্টিল ওয়াটার নিছো 50, ডিস্টিল ওয়াটার ওটা নিচ্ছে 50 মিলিলিটার। তাহলে তোমার ডাইলিউশন ফ্যাক্টর কত হবে বলো তো? উপরে যাবে টোটাল, তার মানে টোটাল হচ্ছে 150, আর নিচে যাবে কতটুকু ওয়েস্ট ওয়াটার নিচ্ছে, তার মানে 100, যা হয় মানে 1.5, এটা হবে তার ডাইলিউশন ফ্যাক্টর। এটাতে লাস্টে গিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেখানে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এই জি হচ্ছে ম্যাম। তোমাদের বিওডির ম্যাথ। এখন এই বিওডির মধ্যে ধরো দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিওডির জন্য, যে আমাদের ডাইলিউশন কেন করা হয় আর সিডিং কেন করা হয়, কেউ বলতে পারবা? ডাইলিউশন কেন করি, এই যে ডাইলিউশন কেন করলাম মাত্র একটু বলছি আর কি। আর একটা জিনিস আছে পাতলা সিডিং করার জন্য। করা। পাতলা করে লাভ কি? নর্মাল ভাবে কেন করা যায় কিন্তু না? অক্সিজেনের পরিমাণটা বাড়বে এক্ষেত্রে। না, ডাইলিউশন কখন করি, ধরো একটা স্যাম্পলিং ওয়াটারের মধ্যে একটা স্যাম্পলিং ওয়াটারের মধ্যে এত বেশি পরিমাণে অর্গানিক ম্যাটার, ধরো অর্গানিক ম্যাটার অনেক বেশি, অর্গানিক ম্যাটার মানে হচ্ছে ময়লা অ্যাকচুয়ালি এক কথায় অনেক বেশি। তাহলে তোমার ইনিশিয়ালি পানিতে একটা ইনিশিয়ালি ডিও ছিল, এখন এই অর্গানিক ম্যাটার এত বেশি যে মাইক্রো অর্গানিজম মানে যে ভাঙবে ব্যাকটেরিয়া খুব কম। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া যদি কম হয় তাহলে অর্গানিক ম্যাটার তো পানির মধ্যে থেকে গেছে, তখন ফাইনাল ডিও কি 0 হয়ে যাবে না? দেখো তো। ফাইনাল হুম, মানে বুঝলাম না। মানে আমাদের পানির মধ্যে অর্গানিক ম্যাটার এত বেশি, হুম, ইনিশিয়াল ডিও মানে পানির মধ্যে হচ্ছে শুরুতে অক্সিজেন কতটুকু ছিল, ঠিক আছে? জি, তাহলে ডিলিউশন যদি না করি তাহলে ফাইনাল ডিও হ্যাঁ, আমার 0 হয়ে যাবে। ফাইনাল মানে ধরো অর্গানিক ম্যাটার এত পরিমাণে যে তোমার পানির মধ্যে, ধরো অর্গানিক ম্যাটার মানে ভাবো ময়লা, ঠিক আছে? এখন ও পানির মধ্যে যে অক্সিজেন থাকে এত বেশি পরিমাণে যে ময়লা, তার মানে কি পানি কি অক্সিজেন থাকবে বলো তো 5 দিন পর? না, থাকবে না। তার মানে বিওডি মানে কি, আমাদের বিওডি মানে হচ্ছে ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। তাহলে তোমার ফাইনাল ডিও তো 0 হয়ে যাচ্ছে, তার মানে কি ইনিশিয়াল ডিও তো যা ছিল সেটাই আমার বিওডি চলে আসতেছে না? জি ম্যাম। দেখো তোমার তুমি কিন্তু তাহলে ফাইনাল ডিও যদি 0 হয় তুমি কিন্তু মেজার করতে পারতেছো না, কারণ কি ধরো পানিতে ধরো 5 মিলিগ্রাম পার লিটার, মানে 5 মিলিগ্রাম কিছু পরিমাণ ধরো মাইক্রো অর্গানিজম অর্গানমিটার যদি থাকে 5 মিলিগ্রাম পার লিটার ধরো, এটা থাকলে তোমার ফাইনাল 0 মানে ফাইনাল ডিও 0 হয়। এখন ধরো পানির মধ্যে 10 মিলিগ্রাম পার লিটার ওয়েস্ট ওয়াটার আছে, তাও তো ফাইনাল ডিও 0ই হবে, কারণ তাই না? কারণ অর্গানিক ম্যাটার বাড়তেছে যে। তাহলে কি তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো যে অ্যাকচুয়ালি কতটুকু তোমার ফাইনাল ডিও ছিল? পারতেছো না কিন্তু, ঠিক আছে? এই জন্য আমাদের কোনো ভ্যালু 0 হওয়া মানে 0 হওয়া যাবে না আর কি। তো ফাইনাল ডিও যদি 0 হয়ে যায় মানে কি পানির মধ্যে অনেক বেশি পরিমাণে ময়লা আছে, অর্গানিক ম্যাটার বেশি আছে, তাহলে ওইটা আমাদের জাস্টিফাইড হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পানিটাকে ডাইলিউট করে একটু হালকা করে নিতে হয়, যেন ফাইনাল ডিওটা 0 না হয়, একটা ভ্যালু দেয়। তাহলে তোমার বিওডির একটা রেঞ্জ পাবা, ওটার সাথে পরে যেহেতু ডাইলিউশন করছো মানে কি ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে দিবা। তাহলে ডাইলিউশন কেন করা হয় বুঝতে পারছো? হুম, জি ম্যাম। পানির মধ্যে যখন অর্গানিক ম্যাটার অনেক হাই থাকে, যেহেতু পানির মধ্যে স্যাচুরেটেড অক্সিজেন যেটা, স্যাচুরেটেড অক্সিজেন মাত্র এই যে মাত্র 9.1 মিলিগ্রাম পার লিটার থাকে, বাট তোমার অর্গানিক ম্যাটার এত বেশি আসছে যে এই 9 মিলিগ্রাম পার লিটার অক্সিজেনটাও আর নাই, কারণ পানি অনেক বেশি ময়লা হয়ে গেছে, তো এটা 0 হয়ে গেছে। ইনিশিয়ালি ছিল 9.1, আর ফাইনালি গিয়ে দেখতেছো ডিও ফাইনাল হয়ে গেছে 0। তো ডিও ফাইনাল 0 হওয়া পসিবল না আর কি, মানে হইলে তখন আমাদের আবার রিপোর্টটা মানে হয় না, আরেকবার করা লাগে। সো ফাইনাল ডিও অবশ্যই 0 থেকে বেশি হইতে হবে, যদি কমে মানে 0 থেকে কমে যায় আর কি, 0 সমান হয় আর কি, 0 যদি সমান হয় তখন আমার পানিটাকে ডাইলিউট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইলিউশন করার রিজন। এখন আসলে সিডিং কেন করা হয়, আর সিডিং কি জানো? সিডিং কি ওই বলো তো? ওই ওয়াটার স্যাম্পলের মধ্যে আপনার যদি মাইক্রো অর্গানিজম অ্যাড করে সেটাই হচ্ছে সিডিং। হ্যাঁ, তার মানে সিডিং মানে হচ্ছে যে বীজ দেওয়া, বীজ মানে হচ্ছে যে খাবে অ্যাকচুয়ালি। তো অর্গানিক ম্যাটার গুলোকে ভাঙবে কে?
মাইক্রো অর্গানিজম। সো পানির মধ্যে ধরো এখন অর্গানিক ম্যাটার আছে, বাট মাইক্রো অর্গানিজম হচ্ছে তোমার অ্যাভেলেবল না। তো মাইক্রো অর্গানিজম তুমি বাইরে থেকে দিবা, এটাকে বলা হয় সিডিং। এই যে it becomes necessary to seed the dilution water with microorganism to ensure that there is adequate bacterial property to carry out the biodegradation। মানে এই বিওডি মানে কি, বায়োডিগ্রেডেশন করবে মানে ভাঙবে। তো তার জন্য আমাদের অ্যাভেলেবল ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকা লাগবে। তো এটা যেহেতু নাই, তার মানে হচ্ছে কি আমাদের ওয়াটারের মধ্যে সিডিং করে বাইরে থেকে হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যাড করতে হবে। এটাকে বলা হয় সিডিং করা। তো তুমি যখন সিডিং করবা তখন আমাদের বিওডির ফর্মুলা চলে আসবে এটা। এই যে এটা হচ্ছে মানে তোমাদের ওয়েস্ট ওয়াটার যেটা নিয়েছো, ধরো এটা ছিল হচ্ছে বি ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার, এতটুকু তুমি স্যাম্পলিং তুমি নিছো। নেওয়ার পরে তুমি কি করবা, ডাইলিউট করবা। তো তুমি ডাইলিউট করছো কিছু পরিমাণে এটার মধ্যে, এটা ভিডি দিলাম। আচ্ছা, তাহলে দুইটা মিলাই কি ভি মিক্স হয়ে গেল না? ওয়েস্ট ওয়াটারের মধ্যে তুমি ডাইলিউটেড ওয়াটার দিছো, তার মানে ভিএম যেটা, সেটা কি VW প্লাস ভিডি। এটা কি বুঝতেছো? এটা মিক্স। ম্যাম এটা হচ্ছে আতিক ওয়েটিং এ আছে, ওকে জয়েন দেন। ও আচ্ছা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটা কি বুঝছো যেটা বললাম? জি ম্যাম। আচ্ছা, সো এখন আমাদের তাহলে ডাইলিউশন ওয়াটার ভলিউম মিলে ওটা মিক্সড ভলিউম। মিক্স হয়ে গেল। মিক্স মানে হচ্ছে সবকিছু এর ভিতরে থাকবে, এর ভিতরে সবকিছু থাকবে, মানে হচ্ছে ওয়েস্ট ওয়াটারও থাকবে, ডাইলিউট করছো, তার মানে ভি মিক্স যেটাই যেখানে ফর্মুলা দিছে, যখন তুমি সিডিং করবা তখন আমাদের বিওডির ফর্মুলায় চলে আসবে যে বিওডি মিক্স এর সাথে ভি মিক্স। তো ভি মিক্স তো তুমি জানো যে ভি ডাব্লিউ যা হবে আর ভিডি যা হবে, এই দুইটা যোগ করে দিলে তুমি ভি মিক্স পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমার তো লাগবে ওয়াটারের মধ্যে ওয়েস্ট ওয়াটারের বিওডি কত, এটা আমাদের দরকার, এটা আমি জানি না, ঠিক আছে। কিন্তু ভি ডাব্লিউ কত আমি জানি, ভিডি কত আমি জানি, ভিএম কত এটাও আমি জানি। এখন তোমার হাতে তো আছে শুধু মিক্স, তোমার হাতে আছে ভি মিক্স আর এখানে বিওডি মিক্স। তাহলে এই যে ওয়াটারটা তুমি পেয়েছো, এই মিক্স করার পরে তুমি ইনিশিয়ালি পানির মধ্যে ডিও কত, ডিও মেটার দিয়ে মেজার করলা, তারপরে ফাইনাল 5 দিন পরে তুমি আরেকবার এসে তুমি মেজার করলা, তাহলে ডিও ইনিশিয়াল আর ফাইনালের ডিফারেন্স যেটা হবে সেটা বিওডি মিক্সের বিওডি পাবা, ঠিক আছে। তাহলে বিওডি মিক্স তুমি পেয়ে গেলা, তাহলে বিওডি মিক্স পাইলা, ভি মিক্স পাইলা, VW পাইলা, ভিডি পাইলা, আর বিওডি ডি এটা হচ্ছে ডাইলুশন ওয়াটার। তো ডাইলুশন ওয়াটার একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াটার। তাহলে এটা হচ্ছে ডিও ইনিশিয়াল তুমি মেজার করবা, 5 দিন রাখার পর ডিও ফাইনাল বের করলা, তাহলে এটাও তুমি বিওডি অফ ডাইলুশন ওয়াটারের জিনিস পেয়ে গেলা। তার মানে বিওডি ডিও তোমার জানা হয়ে গেছে। সাইড কনভার্সন করলে তুমি কি বিওডি ডাব্লিউ পেয়ে যাবে না? কি বলেন ক্লিয়ার ম্যাম? সবাই? আচ্ছা, এই ম্যাথটাই তোমাদের করিয়ে দেওয়া আছে, বিওডির একটা ম্যাথ করানো আছে, এই ম্যাথটাই করানো আছে, একটু দেখবা ভালো করে। অনেকদিন পড়ো নাই তো, এই কারণে হয়তো বা একটু লাগতে পারে। এখন তোমরা কিভাবে চাও বলো? এভাবে যদি না বলি, তোমরা যেভাবে যদি, অবশ্যই শেষ করতে পারবা। কোয়েশ্চেন ওরকমই করেছি, হ্যাঁ কোয়েশ্চেন আমরা যেটা করেছি আমি আর হাবিব ভাইয়া আর কি। তো কোয়েশ্চেন যেটা হয়েছে সেটা 40 মিনিটে শেষ করা পসিবল জন্যই 40 মিনিট দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে যদি না হইতো তাহলে তোমাদের থেকে টাইম কমিয়ে নিয়ে আমার লাভ কি? আপনি আর হাবিবুল্লাহ স্যার মিলে হ্যাঁ হ্যাঁ, হাবিব ভাইয়া মানে হাবিবুল্লাহ স্যার আর কি, আর আমি দুইজন মিলাই কোয়েশ্চেন করছি। টাইম নিয়ে তোমাদের টেনশন নাই, তোমাদের দায়িত্ব হচ্ছে পড়ার, তোমরা পড়ে আসবা এই আর কি। তোমরা টাইম নিয়ে এত কনসার্ন, কোয়েশ্চেন মানে পার as কোয়েশ্চেন if যে কত তোমরা, মার্কস করে থাকবে? হ্যাঁ পার কোয়েশ্চেন ম্যাম কত মার্কস করে থাকবে? ও এটা ডিপেন্ড করতেছে। ধরো যদি ম্যাথ থাকে, একটা ম্যাথ ধরো একটু বড়, সেক্ষেত্রে ম্যাথের মার্কই হইতে পারে 7। একটা ম্যাথ একটু ছোট 5 হইতে পারে। থিওরিটিক্যাল ধরো কিছু কোয়েশ্চেন থাকবে, সেটা 3 থাকতে পারে, 2 থাকতে পারে। সো এটা ডিপেন্ডস অন তোমার ম্যাথের ইয়াটা কতটুকু আর কি, হ্যাঁ কত ওয়েটেজ আর কি। হ্যাঁ, তো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর তোমার হচ্ছে এমসিকিউ যেটা মানে ট্রু ফলস, ওটা হচ্ছে 5টা 5টা 10টা থাকবে, সব কটার 1 করে মার্ক আর কি। আর বাকি যে 30 ম্যাথ প্লাস থিওরি মিলাই, তো ওটা ডিপেন্ড করতেছে যে তোমার ম্যাথটা কত বড় বা কত ছোট, হ্যাঁ হেভি কিনা এরকম আর কি।
আচ্ছা, এরপর আসো তাহলে আমরা বিওডি এখন মেজার করবো। সো বিওডির জন্য স্যাম্পলকে 4 ডিগ্রি, সবকিছুর জন্য মোটামুটি 4 ডিগ্রিতেই প্রিসার্ভ করা হয়। এরপরে দেখো অ্যাপারেটাস, একটা মেইন অ্যাপারেটাস কি এখানে, সেটা হচ্ছে কি ডিওমিটার। কারণ বিওডি মানে হচ্ছে আমাদের ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল এর সাথে ডাইলিউশন ফ্যাক্টর, তাই না? তাহলে ডাইলিউশন ফ্যাক্টরের জন্য তো আমরা বের করতেই পারি আমরা ফর্মুলা দিয়ে ডিও ইনিশিয়াল আর ডিও মানে ডিজলভ অক্সিজেন বের করার জন্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিওমিটার। তো ডিওমিটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ইনকিউবেটর কেন লাগবে, কারণ 5 দিন ধরে আমার ইনকিউবেটরের মধ্যে রাখতে হবে যেন মাইক্রো অর্গানিজম গুলো বা ব্যাকটেরিয়া গুলো গ্রো করতে পারে, দিয়ে অর্গানিক মিটার ভাঙতে পারে। তো ইনকিউবেটর লাগবে আর ডিও মিটার, এটা খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিওডি গেল। তো বিওডির জন্য কি কি বললাম, যে আমাদের বিওডি 5 কিভাবে বের করতে হয়, সিডিং কি, তারপরে তোমার ডাইলিউশন কেন করা হয়, সিডিং কেন করা হয়, সিডিং করলে ম্যাথ কি রকম হতে পারে, হ্যাঁ নর্মাল বিওডির ম্যাথ কি, এগুলো করিয়ে দেওয়া আছে, এগুলো একটু ভালো মতন দেখবা। এরপরে আমরা সিওডি তে আসি। দেখো তো এখানেও ডেফিনেশন বললাম, যে সিওডি ডেফিনেশন কি এটা মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট। এরপরে সিওডি কেন বিওডির থেকে বড়, এটা তো জানো। সিওডি হচ্ছে তোমার হচ্ছে অর্গানিক ইনঅর্গানিক সবকিছু ভাঙে, আর বিওডি হচ্ছে শুধুমাত্র অর্গানিক ভাঙে। সো সিওডি এই জন্য বড়। আর আসতে পারে যে বিওডি বা সিওডির মধ্যে সিওডির অ্যাডভান্টেজেস গুলা লিখো আর কি, মানে সিওডি কেন অ্যাডভান্টেজেস হচ্ছে বিওডির থেকে বেশি আর কি। তো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এগুলো আসতে পারে, ওই যে টাইম স্বল্পতা, এগুলো বলে দিবা আর কি বিওডি করতে। বিওডি কত সিওডি কতক্ষণ লাগে বলো তো? ম্যাম 3 ঘন্টা। হ্যাঁ, সিওডি করতে 3 ঘন্টা লাগে, যেখানে বিওডি করতে 5 দিন মতন টাইম লাগে। সো এরকম মানে কম্পারিজন গুলো পড়তে পারো, যে হচ্ছে বিওডি থেকে সিওডি হচ্ছে তোমার রিলেটিভ কম্পারিজন এগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের গাইডলাইন ইসিআর অনুযায়ী হচ্ছে আমাদের সিওডি হতে হবে 4 মিলিগ্রাম পার লিটার বা থেকে কম। সো এগুলো একটু দেখবা, এই আর কি গাইডলাইন খুব ইম্পর্টেন্ট, গাইডলাইন না দেখে এক্সামে আসবে না। এরপরে আমাদের দেখো সিওডি বের করার জন্য, সিওডি মেজার করার জন্য আমাদের কি কি লাগে, সিওডি রিঅ্যাক্টর, ড্রপার আর হ্যাঁ স্টায়ারার। তো এগুলো একটু পড়বা। আচ্ছা, সিওডির জন্য আমাদের যে কেমিক্যাল অক্সিডাইজিং যে এজেন্ট ইউজ করি, এই যে অক্সিডাইজিং এজেন্ট গুলা কি কি, এগুলো একটু মাথায় রাখবা। কি কি এজেন্ট ছিল বলো তো, মনে আছে কাটো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটাই বেসিক্যালি ইউজ করা হয় আর কি। সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছে আর কি। তো এগুলো আসতে পারে যে আমাদের এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কে থাকে, যে অ্যামোনিয়াম অক্সালেট হচ্ছে রিডিউসিং এজেন্ট, পটাশিয়াম মানে অক্সিডাইজিং এজেন্ট কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেগুলো মাথায় রাখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিওডি। তো সিওডি হচ্ছে ডিরেক্টলি মেজার করা যায়, তো ওই জন্য সিওডির আসলে ক্যালকুলেশনে কোনো ম্যাথ তোমাদেরকে দেওয়া হয় নাই। এরপর আসো আমরা আটে আসি, টোটাল আয়রন ইন ওয়াটার। সো টোটাল আয়রনের জন্য আমরা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে Fe3+ আর 2+ কখন কোথায় কিভাবে পাওয়া যায়, কোনটা অ্যারোবিক পরিবেশে হয়, কোনটা অ্যানারোবিকে হয়। হ্যাঁ, এই যে Fe3+ আর 2+ এর মধ্যে কোনটা অক্সিডাইজিং আর কোনটা হচ্ছে রিডিউসিং, এগুলো যা যা বলছে আর কি, এগুলো মাথায় রাখবে, যে উপরে লেখা আছে এগুলো। রিডিউসিং হচ্ছে অ্যানারোবিক পরিবেশ আর কি, আর অক্সিডাইজিং হচ্ছে তোমার অ্যারোবিক পরিবেশ। তো Fe3+ আর Fe2+ এর কনভার্সন, হ্যাঁ এগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে গাইডলাইনে দেখো আছে যে ইসিআর অনুযায়ী আমাদের 0.3 থেকে 1 এর মধ্যে অ্যালাউ করতেছে, এটা পড়বা। আচ্ছা, এখানে আমাদের এই যে টোটাল আয়রন মেজার করার মেথডের নাম হচ্ছে, মেইন মেথড যেটা সেটা হচ্ছে মানে অ্যাপারেটাস আর কি, হান্না কিট। সো হান্না কিটের এই মধ্যে কি থাকে, যে পটাশিয়াম হচ্ছে ফেরিক, পটাশিয়াম হচ্ছে কি থায়োসায়ানেট। তো এই পটাশিয়াম থায়োসায়ানেট থেকে তোমার রিঅ্যাকশন করে Fe3+ কি বলে আয়রন ফেরিক থায়োসায়ানেট তৈরি করে আর কি। সো এইটা হচ্ছে আমাদের হান্না কিটের মধ্যে থাকে। সো এগুলো একটু মাথায় রেখে, মানে ইনস্ট্রুমেন্ট হচ্ছে বেসিক ইনস্ট্রুমেন্ট আসলে কি, মাথায় রেখে একটু রিডিং দিয়ে যায় আর কি। আচ্ছা, টোটাল আয়রন গেছে, এরপরে আসো হচ্ছে আর্সেনিক পড়বো। এখন আর্সেনিক এর মধ্যে তোমাদেরকে বলছিলাম এই যে একটা টেবিল ছিল, এখানে কয়েকটা জিনিস দাগাই দিছিলাম, ওগুলাই পড়বা যা যা বলছিলাম, যে আর্সেনিক 3 এর থেকে আর্সেনিক 5 কোনটা বেশি টক্সিক। আর্সেনিক 3 বেশি টক্সিক, সেটা হচ্ছে 5 এর থেকে 5 গুণ বেশি, মানে 10 গুণ বেশি টক্সিক, এটা পড়বা। আর্সেনিক 3 আর 5 এর মধ্যে কোনটা অ্যারোবিক আর কোনটা অ্যানারোবিক, এটা পড়বা। এরকম জিনিস যেগুলো দাগাই দিছিলাম তোমাদের, দেখবা ইসে আছে, ম্যানুয়াল আছে, ওগুলো পড়বা। এরপর গাইডলাইন তো অবভিয়াস পড়বা। এখানে তোমাদের একটা জিনিস বলছিলাম, এই 5টা মেথডের মধ্যে যে কোনো দুইটা নাম বলতে। সো এখান থেকেও আসতে পারে যে কোনো দুইটা ইনস্ট্রুমেন্টাল মেথডের
মেজারিং আর্সেনিক মানে আর্সেনিক মেজার করার মেথডের নাম 2টা লিখো, হ্যাঁ এরকম আসতে পারে। সো 2টা বা 3টা মাথায় রেখে এক্সাম হলে আসবা। এগুলো বাদ দিয়ে দিছিলাম, সেগুলো দরকার নাই, এগুলো পড়ার লাগবে না। আচ্ছা, আর্সেনিক মেজার করার জন্য ল্যাবরেটরিতে কি ধরনের জিনিস, কোন ইনস্ট্রুমেন্টটা লাগে, সেটা হচ্ছে আর্সেনিক টুল কিট, ঠিক আছে। আর্সেনিক টুল কিট মেথড আর কি। আচ্ছা, এরপরে আসো আমরা এক্সপেরিমেন্ট করতে আসবো 10-এ, অ্যালার্ম কোয়াগুলেশন। সো কোয়াগুলেশনের সাথে খুব রিলেটেড একটা টার্ম হচ্ছে ফ্লোকুলেশন। সো কোয়াগুলেশন আর ফ্লোকুলেশন কি, ডেফিনেশন পড়ে আসবা। কোয়াগুলেশন কি আর ফ্লোকুলেশন কি বলো তো, কে একজন বলো দেখে। কোয়াগুলেশন হচ্ছে ফ্লোকুলেশন। কোয়াগুলেশন হচ্ছে ওই যে আপনার স্যাম্পল ওয়াটারের মধ্যে যে কলিডাইলার পার্টিকেল গুলো থাকে সেগুলোকে আপনার একটা কোয়াগুলেন্ট অ্যাড করে সেটা হচ্ছে মানে ওই কি বলে পুঞ্জীভূত মানে কি বলে হ্যাঁ, একটা এক জায়গায় হচ্ছে তোমার কি করা, ফ্লুক তৈরি করে আর কি। হ্যাঁ ফ্লক তৈরি করার তৈরি প্রসেস করে হচ্ছে ব্লক তৈরি ফ্লোকুলেশন। করে ফ্লক নিচে তৈরি করার নিচে আগে জাস্ট স্তূপ তুমি আকারে ইয়ে হয়। কোয়াগুলেন্টটা অ্যাড করে তোমার এটা অ্যাগ্রিগেশন যে হইলো পার্টিকেল গুলা, এই জাস্ট তোমার কেমিক্যালটা অ্যাড করে এই অ্যাগ্রিগেট করার এই যে প্রসেস, কেমিক্যাল অ্যাড করার যে প্রসেস, এটাই হচ্ছে কোয়াগুলেশন। আর এই কোয়াগুলেশন হয়ে যাওয়ার পরে পার্টিকেল গুলো সব একটা আর একটার সাথে কি হবে বলো তো, ওদের মধ্যে যেই তোমার হচ্ছে কুণ্ডলী সেপারেটিং পাকে আর যেই কি। ফোর্সটা ছিল, এই ফোর্সটা নষ্ট হয়ে যাবে, তখন ওটা এক জায়গায় হয়ে মানে ফ্লক তৈরি করবে। এই প্রসেসের নাম হচ্ছে ফ্লোকুলেশন, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, সো এই কোয়াগুলেশন এই জিনিসটা একটু দেখবা। এরপরে এরপরে আসো এখানে আমরা এগুলো তো না করছিলাম। আচ্ছা, এখানে আমাদের এই ল্যাবরেটরিতে আমরা এটা জার টেস্ট দিয়ে করি, কোয়াগুলেন্ট টেস্ট। সো এটার মেথডের নাম হচ্ছে জার টেস্ট আর কি, অপটিমাম ডোজ অফ কোয়াগুলেন্ট বাই জার টেস্ট মেথড, এটা মাথায় রাখবা। আচ্ছা আচ্ছা, এবার আসো দেখো, আর্সেনিক যখন আমরা দূর করি আর কি, এর সাথে আরো কিছু জিনিস দূর হয়ে যায়, তাই না? কি কি রিলিজ করে বলো তো, সেটা হচ্ছে কিছু পরিমাণ টার্বিডিটিকে রিলিজ করে ফেলে, হ্যাঁ কিছু পরিমাণ পিএইচও কমায়। কারণ কি এই তোমার হচ্ছে এই যে প্রসেসটা যে করবে, এই যে অ্যালাম অ্যাড করে ও যে ইয়া করবে, এটার জন্য ওর এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা হচ্ছে এটার জন্য ও দেখো 1 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালাম হিসেবে আমরা কি ইউজ করি বলো তো, অ্যালুমিনিয়াম সালফেট, এই যে এই অ্যালুমিনিয়াম জিনিস ইউজ করি। সালফেট। এটাই হচ্ছে আমাদের এই যে কেমিক্যালটা যেটা অ্যাড করা হয় কোয়াগুলেন্ট আর কি, ওইটা 1 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালাম মানে এই জিনিস, ও যখন তুমি পানির মধ্যে ছাড়বা তখন 1 মিলিগ্রাম অফ অ্যালাম হচ্ছে তোমার অ্যাবজর্ব করবে 0.5 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালকানিটি, ঠিক আছে, অ্যালকাইলিনিটি ও হচ্ছে অ্যাবজর্ব করবে। তার মানে কি, পানির মধ্যে যত বেশি ক্ষার থাকবে, সাপোজ পিএইচ যত বেশি, ও যেহেতু ওর খাবার হচ্ছে পিএইচ, দেখো 1 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালাম হচ্ছে খাইতেছে 0.5 মিলিগ্রাম লিটার অফ অ্যালকাইনিটি, তাহলে পানির মধ্যে পিএইচ কি আস্তে আস্তে কমে যাবে না? পানির মধ্যে পিএইচ কিন্তু কমে যাবে। তার মানে কি, পানির যদি পিএইচ খুব কম থাকে তখন কিন্তু এই অ্যালার্ম কাজ করবে না। তাহলে অ্যালার্ম কাজ করার জন্য কিন্তু আমার অ্যাভেলেবল পরিমাণে ওখানে পানিতে কি বলতো পিএইচ বাড়াইতে হবে, মানে অ্যালকাইলিনিটি থাকতে হবে, পানির খারত্ব বেশি থাকতে হবে, তখনই অ্যালার্ম কাজ করবে। পানির খারত্ব কম হয়ে গেলে ও কাজ করতে পারবে না, কারণ ওর খাবার হচ্ছে এই যে এরকম পিএইচ। তার মানে তোমার যত পরিমাণ অ্যালার্ম তুমি অ্যাড করার পর টাইমের সাথে সাথে কি অ্যালার্ম রিয়াকশন করা শুরু করবে, তার মানে কি ও যেহেতু অ্যালকালিনিটি খাইতেছে, তাহলে আস্তে আস্তে কি পিএইচ কমে যাবে না? তাহলে অ্যালার্ম ভার্সেস পিএইচ এর গ্রাফটা আসলে কিরকম হবে বলো তো, অ্যালার্ম অ্যাড কোয়াগুলেন্ট অ্যাড বা অ্যালার্ম অ্যাড করার সাথে সাথে পিএইচ হচ্ছে কমতেছে, এরকম একটা গ্রাফ আসবে। এখন আমি তো বললাম মাত্র যে আমাদের ওয়াটারের মধ্যে পিএইচ যদি কমে যায় সেটা হচ্ছে একটা অসুবিধা, হ্যাঁ, কারণ অ্যালার্ম কাজ করতে পারে না। তার মানে কি, তোমার বাইরে থেকে যদি ওয়াটারের পিএইচ কম থাকে, বাইরে থেকে কি তোমার পিএইচ বাড়ায় ফেলতে হবে, তাই না? তাহলে তুমি কি অ্যাড করবা, কোয়াগুলেন্টে যেন সাহায্য করে এমন কোনো কিছু অ্যাড করবা। তাহলে এমন কি অ্যাড করতে হবে যে এখানে লিখছে দেখো, ইফ দ্য অ্যালকাইলিনিটি ইজ ইনসাফিসিয়েন্ট, তার মানে পিএইচ হচ্ছে কমে গেছে, পানির অ্যাসিডিক হয়ে গেছে, তখন আমার কিছু কোয়াগুলেন্ট অ্যাড করা লাগবে। কারণ কি, আমার এই প্রসেসটা চালানোর জন্য পানির পিএইচ বেশি হওয়া লাগবে, খারত্ব বেশি থাকা লাগবে, এই জন্য আমি কিছু কোয়াগুলেন্ট অ্যাড করবো। তাদের মধ্যে আছে হচ্ছে লাইম, এই যে CaOH2, সোডা অ্যাশ হিসেবে আছে Na2CO3, অ্যাক্টিভেটেড সিলিকা, পলি ইলেক্ট্রোলাইট, ওদেরকে অ্যাড করা হয়। তখন ওদের কাজ হচ্ছে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো এরা ক্ষার, এও ক্ষার 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 মানে কি, পানিতে অ্যালকালিনিটি বাড়াবে, তাহলে এরা পানির মধ্যে অ্যালকালিনিটি বাড়ায় দিল। তার মানে তোমাকে এক্সামে আসতে পারে যে কোয়াগুলেন্ট 8 কেন অ্যাড করা হয়, ঠিক আছে।
বুঝছো সবাই কেন অ্যাড করা হয়? হুম, রেসপন্স করো কেউ একজন। জি ম্যাম, বুঝছি। ওকে, ঠিক আছে। এরপরে তোমরা প্রিন্সিপাল বললা, এখানে তো তোমার বললাম যে আমাদের এই কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে কি হয়, পিএইচ কমে, সাথে সাথে আরো কিছু জিনিস কমে, সেটা হচ্ছে পানির কিছু পরিমাণে টার্বিডিটি কমে যায়, পিএইচও কমতে থাকে, টার্বিডিটিও কমতে থাকে। এখন কোয়াগুলেশন করা মানে কি, পানির মধ্যে যে কলোইডাল পার্টিকেল গুলো ছিল, দেখো কোয়াগুলেশন মানে কিন্তু শুধুমাত্র সব পার্টিকেল গুলোকে জড়ো কিন্তু ও করবে না। কোয়াগুলেন্ট অ্যাড করার পরে শুধুমাত্র কলোইডাল পার্টিকেল গুলোকে একত্রিত হবে, কারণ সাসপেন্ডেড পার্টিকেল তো তুমি ডিলিট মানে বের করেই দিতে পারতেছো ফিল্টার করলে, হ্যাঁ, ডিজলভ গুলো তুমি ওভেনে দিলে তুমি এটা বের করতে পারতেছো, বাট সমস্যা হচ্ছে কলোইডাল পার্টিকেল, কারণ কলোইডাল পার্টিকেল সবসময় পানির মধ্যে দেখবা ছিটানো ছিটানো আলাদা আলাদা হয়ে থাকে, ওরা জীবনেও একসাথে হয় না। হুম, এখন একটা পার্টিকেল যখন পুরো পানির মধ্যে নিজের মতো শান্তিতে ঘুরে বেড়াইতে থাকবে, তখন ধরা কিন্তু খুব মুশকিল। তো তো যখন তুমি এই পার্টিকেল গুলাকে এক জায়গায় করে ফেলতে পারবা, কলোইডাল পার্টিকেল গুলাকে, তখন ওটা একটা দণ্ডের মতো তৈরি করে নিচে পড়ে যাবে আর কি। তো আমাদের এই কোয়াগুলেশন প্রসেস কিন্তু শুধুমাত্র করা হয় এই কলোইডাল পার্টিকেলের যে বিকর্ষণ বল কাজ করতেছে, এই বলটাকে দুর্বল করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো ওর কিন্তু আর একটা কাজও হয়েছে, তাহলে কি, যেহেতু ওরা এক জায়গায় করে এই কলোইডালের তো একটা কালার আছে, কলোইড যেহেতু একটা সলিড, ওর মধ্যে কিন্তু একটা কালার আছে। সো পানির মধ্যে কি টার্বিডিটি বা ঘোলাটে ভাব কমবে না, যেহেতু তোমার আহ এক জায়গায় দণ্ডীভূত হয়ে জিনিসটা পড়ে যাচ্ছে, তার মানে কিন্তু টার্বিডিটি মিটারও লাগবে। কারণ কি, ইনস্ট্রুমেন্ট করার শুরুতে তুমি একবার টার্বিডিটি মেজার করে নিবা, অ্যালার্ম অ্যাড করার পর, প্রসেস করার পর তুমি আরেকবার টার্বিডিটি মেজার করবা, দেখবা পানির টার্বিডিটি অনেক কমে গেছে, কারণ কি, পানির মধ্যে যে কলোইডাল পার্টিকেল গুলো ছিল ওগুলো জমা হয়ে গেছে, এই জন্য পানির ঘোলাটে ভাবও কমে গেছে। তো পিএইচ কমাইলো, টার্বিডিটি কমাইলো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এর সাথে সাথে আরো কিছু জিনিস কমায়, সেটা হচ্ছে আমাদের যে হেভি মেটাল আছে, আর্সেনিক আছে, হ্যাঁ, আর্সেনিক এই জিনিসটাকেও কমায় আর কি। এখানে আছে কোথাও এক জায়গায়, যখন বই পড়বা তখন দেখবা এটা আরো একটা কাজ আছে, হেভি মেটাল জিনিসগুলোকেও একটু কমাই। সো আলটিমেটলি এই প্রসেসটা আসলে বেশ উপকারী, হ্যাঁ, ওর কাজ শুধুমাত্র কলিডাল পার্টিকেল গুলোকে এক জায়গায় করে রেখে দাও না, ওর সাথে সাথে টার্বিডিটিও কমাইতেছে, আবার হেভি মেটাল গুলোকেও কিছু পরিমাণ রিলিজ করতে সাহায্য করতেছে, হ্যাঁ, এই আর কি। এখন এখানে আমাদের একটা গ্রাফ ছিল, না একটা, পিএইচ ভার্সেস হচ্ছে অ্যালার্ম ডোজ, জি ম্যাম, এরকম ছিল না? অপটিমাম অ্যালার্মের জন্য একটা গ্রাফ ছিল। হ্যাঁ হ্যাঁ টার্বিডিটির সাথে অ্যালার্ম ডোজের আর পিএইচ এর সাথে অ্যালার্ম ডোজের। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে ছিল হচ্ছে পিএইচ আর এখানে ছিল হচ্ছে অ্যালার্ম ডোজ, তাই না? একটা গ্রাফ ছিল, আর একটা গ্রাফ ছিল হচ্ছে এখানে অ্যালার্ম ডোজ ছিল, আর এখানে ছিল টার্বিডিটি। তো টার্বিডিটি অ্যালার্ম যত তুমি অ্যাড করবা, তার মানে কি, পানির হচ্ছে সব এক জায়গায় হওয়া শুরু করতেছে কলেটগুলো, তার মানে টার্বিডিটি কমতেছে, কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমবে। এরপরে যখন তুমি অ্যালার্ম বেশি ইউজ করবা, তখন ও করবে কি, অপোজিট রিয়াকশন হওয়া শুরু করবে। তো অপোজিট রিয়াকশন হওয়া মানে কি, আবার টার্বিডিটি বাড়তে থাকবে। সো তোমার টার্গেট হচ্ছে কি, এই এতটুকু যখন টার্বিডিটি সবচেয়ে মিনিমামে পৌঁছাবে, তখন আমি যতটুকু অ্যালার্ম ইউজ করবো সেটাই আমার অপটিমাম অ্যালার্ম ডোজ, মানে অতটুকু অ্যালার্ম আমার ইউজ করলে এই পানিটা, না, তোমার টার্বিডিটি কমে যাক, একদম কমে যাবে, তার মানে ওই পানিটা আমার পানযোগ্য হইতে পারে। বাট এর থেকেও যদি তুমি বেশি পরিমাণে অ্যালার্ম অ্যাড করো, তখন টার্বিডিটি আবার বাড়তে থাকবে, সো যা তাই হয়ে যাবে। সো এই অপটিমাম অ্যালার্ম ডোজ যে পয়েন্টটা, এই পয়েন্টটা বের করে আমার টার্গেট আর কি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, এই সাইডে থাকে টার্বিডিটি, বিভিন্ন ধরনের ওয়াটারের এক এক ধরনের হচ্ছে তোমার অ্যালার্ম ডোজ ইউজ করবা। ফার্স্টে ধরো একটা ওয়াটারে তুমি 2 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালার্ম ডোজ ইউজ করছো, তখন টার্বিডিটি দেখলে এখানে আছে। আস্তে আস্তে যখন ধরো এখানে 5 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালার্ম ইউজ করার পরে টার্বিডিটি নিচে নেমে যাচ্ছে। সো তোমার গ্রাফটা আর্ট করানোর পর তুমি রিডিং দিবা যে তোমার অপটিমাম অ্যালার্ম ডোজ এই গ্রাফের জন্য কত হতে পারে, ঠিক আছে। এটা করার পরে তুমি এখানে আমাদের আরেকটাও গ্রাফ আছে, সেটা হচ্ছে পিএইচ ভার্সেস হচ্ছে অ্যালার্ম ডোজ। সেটা হচ্ছে গ্রাফটা এরকম টাইপের হবে, কারণ কি আমরা জানি যে অ্যালার্ম ডোজ যত অ্যাড করবা পিএইচ তত কমতে থাকবে, তাহলে পিএইচ কমতে কমতে থাকলে এরকম একটা আসবে। এখন আমাদের অপটিমাম অ্যালার্ম ডোজ যেটা বের হয়েছে, সাপোজ এই ম্যাথের জন্য আমি তোমাদেরকে বললাম যে 5 মিলিগ্রাম পার লিটার হচ্ছে তার অপটিমাম, তাহলে এখানে তুমি 5 মিলিগ্রাম পার লিটার কোথায় হয় সেটা টান দিবা, টানার পরে এখানে যেখানে মিলবে সেটা হবে আমার এই অপটিমাম অ্যালার্ম ডোজের জন্য ওয়াটারের পিএইচ কত হয় সেটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রাফ থেকে ছিল অ্যালার্মের জিনিসটা। আচ্ছা, তারপরে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো তোমরা খুব সুন্দর করে, আমি এই জিনিসটা পড়িয়েছিলাম পুরোটা, তো পুরোটা পড়বা। এই গ্রাফটা এটা ছিল, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, সুন্দর করে বুঝাইছিলাম তোমাদেরকে এই জিনিসটা, তো ভালো করে দেখবা। এরপরে আসো এই যে এখানে
এই চারটা, এটা তোমাদেরকে আকাইতেও দিতে বলতে পারি যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের জন্য যখন ওয়াটারের মধ্যে অ্যামোনিয়া থাকে যখন, তখন আমাদের গ্রাফটা কি রকম হবে, ঠিক আছে? তখন তোমার এই যেরকম ভাবে পার্ট করে রাখতে হবে, বলেছিলাম যেখানে একটা জিরো ডিমান্ড লাইন আসে এরকম ভাবে প্যারালাল। জিরো ডিমান্ড লাইন অবশ্যই অ্যাড করবে, না অ্যাড করলে তোমার মার্ক জিরো পাবে। জিরো ডিমান্ড লাইন অবশ্যই অ্যাড করবে। ম্যাম এখানে যে অনেক মানে এই গ্রাফে অনেক কিছু দেয়া আছে, কোনটা কোন পজিশন কি, মানে এগুলো কি সবগুলো দিতে হবে? সব দিতে হবে, হ্যাঁ। যখন আমি চাইবো গ্রাফ আঁকো তখন সব দিতে হবে। ম্যাম পুরোটা ইলাস্ট্রেট করতে কেমন? ইলাস্ট্রেট মানে এতটুকু তো, এখানে কি এমন আছে এই এতটুকু অংশ? আপনি কি মান দিয়ে দিবেন এখানে মানে না গ্রাফ রে আঁকার জন্য? বাবা, না না না, এই যে এরকম থাকবে। এখানে তোমার এক্স অ্যাক্সিস আছে হচ্ছে ক্লোরিন ডোজ, এই সাইডে আছে হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল। দিলা টেন্টেটিভ একটা গ্রাফ হচ্ছে কি এরকম একটা গ্রাফ হবে, এরকম একটা গ্রাফ হবে। এখানে হবে জিরো ডিমান্ড লাইন, তো এটা নাম দিবা, এটা জিরো ডিমান্ড লাইন ইন্ডিকেট করে দিবা। এখানে চারটা পার্ট আছে, যে এতটুকু একটা পার্ট, এখান থেকে এতটুকু একটা পার্ট, তারপরে হচ্ছে এখান থেকে এতটুকু একটা পার্ট, হ্যাঁ হ্যাঁ, এতটুকু একটা পার্ট, আর লাস্টে কি এই যে একটা পার্ট। সো এই পার্টের নাম হচ্ছে ডিস্ট্রাকশন অফ ক্লোরিন রেসিডুয়াল বাই রিডিউসিং কম্পাউন্ড। বলেছিলাম যে পানির মধ্যে শুরুতে যদি কোনো রিডিউসিং কম্পাউন্ড থাকে, তাহলে ক্লোরিন অ্যাড করার সাথে সাথে ওই রিডিউসিং কম্পাউন্ড আগে ভাঙা শুরু করবে, ওর জন্য কিছু পরিমাণ ক্লোরিন লাগবে। এই জন্য এই লাইনটা হয় স্ট্রেট, এরকম স্ট্রেট থাকে। এরপরে হয় কি আস্তে আস্তে পানির মধ্যে যদি কোনো অ্যামোনিয়া থাকে, ওই অ্যামোনিয়া কি এখানে ক্লোরামিন কম্পাউন্ড তৈরি করতে থাকে। সো আমাদের এখানে রেসিডুয়াল ক্লোরিন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে পিকে আসবে। এরপরে যদি তুমি ক্লোরিন অ্যাড করো, তখন আমাদের এই যেগুলো ফরমেট করলো, যে ক্লোরামিন তৈরি হলে ক্লোরামিনগুলো ভাঙতে শুরু করবে। তার মানে কি আমার রেসিডুয়াল ক্লোরিন কমতেছে, কমতে কমতে এরপরে ওয়াটারের মধ্যে আর কোনো ধরনের কিছু নাই, শেষ। সব ধরনের অ্যামোনিয়া বা রিডিউসিং এজেন্ট সব শেষ। আমার ওয়াটারের মধ্যে এখন তুমি যা ক্লোরিন অ্যাড করবে সেই ক্লোরিনটা এইভাবে বাড়তে বাড়তে এইভাবে চলে যাবে। তার মানে জিরো ডিমান্ড লাইনের প্যারালাল হবে এই দুটো লাইন, ঠিক আছে? তো এই জন্য লিখতেছে এটা ফর্মেশন অফ ফ্রি ক্লোরিন, তার মানে যা তুমি অ্যাড করতেছো সবই ফ্রি হয়ে যাইতেছে, ফ্রি ক্লোরিন। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে এই যে উপরের পার্ট, একটা নিচের পার্ট। নিচেরটাকে বলা হয় কম্বাইন্ড রেসিডুয়াল, কারণ এইটুকু দেখো কমতেছে না, কিন্তু তুমি পানির মধ্যে যতই ক্লোরিন অ্যাড করো না কেন এতটুকু পরিমাণ ক্লোরিন রেসিডুয়াল থাকবে, এটাকে বলা হয় কম্বাইন্ড রেসিডুয়াল। আর যতটুকু এক্সট্রা হবে সেটাকে বলা হয় ফ্রি রেসিডুয়াল। তার মানে টোটাল ক্লোরিন রেসিডুয়াল মানে হচ্ছে কম্বাইন্ড রেসিডুয়াল প্লাস ফ্রি রেসিডুয়াল। জাস্ট এগুলো একটু যা যা আছে গ্রাফে এগুলো জাস্ট মুখস্থ করে ঠাড়া মুখস্থ করবা, বুঝবা। কারণ আমাদের যেহেতু এমসিকিউতে আছে হচ্ছে কি বোঝা কি বলে ট্রু ফলসে আসতে পারে, সেক্ষেত্রে তোমার লাগবে। বাট এক্সামে যদি আসে অবশ্যই এই জিনিসটা এখানে যা যা আছে সবই অ্যাড করবা আর কি। আর মাস্ট অ্যাড করতে ভুলবা না হচ্ছে কি এই জিনিসটা, এই যে জিরো ডিমান্ড লাইন আর কি, জিরো ডিমান্ড লাইনটা অবশ্যই অ্যাড করবা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম, কিন্তু অনেক মানে এত কিছু ইয়া করার পরে ম্যাম গ্রাফটা একটু টাফ হয়ে যায় আর কি, সব নোটেশন গুলো ঠিকভাবে দেয়া, হ্যাঁ নোটেশন, মানে কোন পজিশনে কি সব নোটেশন গুলো দেয়া, এগুলো একটু। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু অ্যামোনিয়া থাকলে কি হয় সেটা দেওয়া এখানে, হ্যাঁ। এই যে কিন্তু অ্যামোনিয়া থাকলে আর কি, যে অ্যামোনিয়া থাকলে অবশ্যই ক্লোরামিন তৈরি করবে আর কি। কেন এই নোটেশন দেওয়া ডিফিকাল্ট কেন? ম্যাম এত কিছু পরে মানে গ্রাফের এটা মনে রাখা, তাই মানে অনেক ইনফরমেটিভ তাই বলতেছি। হ্যাঁ এটা ইনফরমেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো এক্সপেরিমেন্টে এটাই হচ্ছে জান প্রাণ, এটা তো মনে রাখতেই হবে। এখান থেকে ম্যাথ চলতেছে তো, কিছু করার নাই। এই গ্রাফটা তোমাদের একটা গ্রাফই আমি মুখস্থ করতে বলছি, সেটা হচ্ছে এই গ্রাফ। ওকে ম্যাম। হ্যাঁ এখন তোমাদের এটা দায়িত্ব, কিভাবে মনে রাখবা সেটা তোমাদের দায়িত্ব, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবা, এই কেস হয়ে যাবে। বাট এটা মনে রাখো, ক্লোরিনেশন ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের জন্য এই গ্রাফটা তখনই হবে যদি পানির মধ্যে কোনো ধরনের অ্যামোনিয়া থাকে। অ্যামোনিয়া যদি থাকে তাহলে এই গ্রাফটা আসবে। ধর আচ্ছা এই যে অ্যামোনিয়া যদি থাকে, কারণ গ্রাফের মধ্যে লেখা আছে যে কন্টেনিং অ্যামোনিয়া। ওকে আচ্ছা, এরপরে আসো আমরা তাহলে এগুলো তোমরা একটু রিডিং দিও, রিডিং দিও তোমরা আর কি। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আচ্ছা এগুলো দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে দেখো আমাদের প্রসিডিউরের মধ্যে আমরা এই মেথডটা যেই প্রসেসে করি সেটাকে বলা হয় স্টার সাইডাইড মেথড।
হ্যাঁ, স্টার্স আয়োডাইড মেথড। স্টার্স আয়োডাইড মেথডের মধ্যে আয়োডিন যোগ করা হয়। সো এই যে এই প্রসেসটা খুব, এতক্ষণ প্রসিডিউর এভাবে ইম্পর্টেন্ট বলি নাই, বাট এই প্রসিডিউরটা খুব ইম্পর্টেন্ট। এখানে কখন কি অ্যাড করতেছে, বুলেটের মধ্যে থাকে সোডিয়াম থায়োসালফেট, এটা আস্তে আস্তে নামে, যেটার কালার থাকে ইয়েলো। এরপরে তুমি স্টার্স অ্যাড করলা, স্টার্স অ্যাড করার পরে ইয়েলো কালার হয়ে পানির মতো কালার হয়ে যাবে। এরপরে স্টার্স অ্যাড করছো যেহেতু একটা ব্লু কালার আসবে। সো ব্লু কালারটা যে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করবে তখনই তোমার এই যে বুলেটটা থামাই দিতে হবে আর কি। জিনিসগুলো বলছিলাম একটু রিডিং দিয়ে আসবা আর কি। সো আমাদের এই ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের ম্যাথ, একটা ম্যাথও করিয়েছিলাম এখানে তোমাদের, এখানে একটা ম্যাথও করিয়েছিলাম এই যে ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা লাগবে আমাদের, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের এই ম্যাথটা দেখে আসবা, খাতায় দেখবো, তোমাদের খাতায় লেখা আছে। সো এই যে জিনিস আমাদেরকে কোয়েশ্চেনে বলা থাকবে যে তুমি বুলেট থেকে তো সোডিয়াম থায়োসালফেট নামতেছিল, তো কতটুকু সোডিয়াম থায়োসালফেট নেমে এই বিকারের মধ্যে পড়ে ইউজ হয়েছে সেই অ্যামাউন্টটা তোমাকে দেওয়া থাকবে মিলিলিটারে। ওটার সাথে তুমি এমএফ মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করবা, করলেই তুমি রেসিডুয়াল ক্লোরিন পাবা। আমাদেরকে কোয়েশ্চেনে আসবে রেসিডুয়াল ক্লোরিন বের করো। সো এটা তো ডিরেক্টলি পেয়ে যাচ্ছ। আর এমএফটা কিভাবে বের করবে, এমএফ এর ফর্মুলা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে নর্মালিটি অফ Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটের নর্মালিটি কত। সো ওদের এক্সপেরিমেন্টে দেখো ওরা ইউজ করছে এই যে এটা 0.025 নর্মালিটি। তার মানে এই ম্যাথ অনুযায়ী আমার এমএফ এর জন্য আমাদের লাগবে 0.025 নর্মালিটি। এরপর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন, ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 35.5। এরপর 1000 দিয়ে গুণ করতে বলতেছে, করবা, নিচে যাবে কতটুকু মিলিলিটারের স্যাম্পল ইউজ করছো। তো স্যাম্পল যদি নাও 100 মিলিলিটার, তাহলে 100 দিয়ে গুণ করবা। ওরা মনে হয় 100 নিয়ে 200 মিলিলিটার নিচ্ছে এই যে এখানে, এটা কোয়েশ্চেনে বলা থাকবে। সো তোমার এখানে আসবে 200। ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, ওটা এখানে বসাই দিবা। এরপরে তুমি কতটুকু সোডিয়াম থায়োসালফেট ইউজ করছো মিলিলিটারের সাথে গুণ করে দিলে তোমার রেসিডুয়াল ক্লোরিন বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝছো? জি মিস। ওকে, এরপরে টোটাল কলিফর্ম, ফিকাল কলিফর্ম। এখানে হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোটাল আর ফিকাল কলিফর্ম কি, এটা মাথায় রাখবা। টোটাল কলিফর্ম কি আর ফিকাল কলিফর্ম কি, নন ফিকাল কলিফর্ম কি। টোটাল কলিফর্ম কিসে কত ডিগ্রি টেম্পারেচারে তোমার বাঁচে, ফিকাল কলিফর্ম কত ডিগ্রিতে বাঁচে, যে এখানে দেওয়া আছে টেম্পারেচার গুলো। টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট এই মেথডের জন্য আর কি। আচ্ছা, এরপরে এখানে আমাদের লাগতো হচ্ছে কি যে ইন্ডিকেটর অর্গানিজম। ইন্ডিকেটর অর্গানিজম আমাদের লাগবে। এই যে ইন্ডিকেটর অর্গানিজম হওয়ার বৈশিষ্ট্য কিছু জিনিস আছে, হয়তো তোমাদেরকে বলতে পারি যে কয়েকটা বৈশিষ্ট্য লিখো ইন্ডিকেটর অর্গানিজমের, সেখান থেকে 3-4টা তুমি লিখে দিতে পারবা। ইন্ডিকেটর অর্গানিজমের বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, এটা করার পর আমাদের ফেকাল কলিফর্ম আর টোটাল কলিফর্ম বের করতে হবে। সো আমাদের এক্সপেরিমেন্টে আমরা ফেকাল কলিফর্ম এফসি বের করেছিলাম আর টোটাল কলিফর্ম টিসি বের করছিলাম। সো নন ফেকাল কলিফর্ম যদি বের করতে বলে তাহলে টিসি থেকে এফসি বাদ দিলে তুমি নন ফেকাল কলিফর্ম পেয়ে যাচ্ছ। আর ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে আমরা ইকোলাই ব্যাকটেরিয়াকে ইউজ করতেছিলাম, এটা এখানে লেখা আছে। জিনিসপাতি আসলে বেশি মেথডে করা যায়, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে মাল্টিপল টিউব অর মোস্ট প্রবাবল, মানে এমপিএম মেথড একটা, আর একটা মেথড হচ্ছে মেমব্রেন ফিল্টার মেথড, এমএফ মেথড। আমরা এক্সপেরিমেন্টটা আমাদের ল্যাবে হচ্ছে এই এমএফ মেথডে করে থাকি আর কি। সো এমএফ মেথডের জন্য আমাদের একটা ফিল্টার পেপার লাগবে, থাকতে হবে আর কি। ফিল্টার পেপারের পোর সাইজ হচ্ছে 0.45 মাইক্রোমিটার, এটা মাথায় রাখবো। তোমাদেরকে ভিডিও প্রোভাইড করা হয়েছিল এটার, তো ভিডিওটা পারলে একবার দেখে নিলে ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, তো এখানে টিসি আর এফস এর মধ্যে কিছু পার্থক্য দিয়েছে, এগুলো একটু দেখবা, রিডিং দিবা। আচ্ছা, এবার আসো, আমাদের এখান থেকে দুইটা কালার ও দিবে। এটা হচ্ছে টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম। ও যখন ফ্লক তৈরি মানে কলোনি তৈরি করবে তখন ফিকাল কলিফর্ম একটা কালার দিবে, সেটা হচ্ছে ব্লু কালার হবে। ফিকাল কলিফর্ম দিবে ব্লু কালার। আর টোটাল কলিফর্মের ক্যালকুলেশন করার সময় তুমি একটা শিন মতন কালার পাবা। এটা কি এখানে লিখছে কিনা? আচ্ছা, এটা মনে হয় পরে আছে। আচ্ছা, এখানেই থাকবে। এই যে এখানে আছে দেখো, টোটাল কলিফর্মের জন্য ওর কালারটা দিবে কি, ফাইনাল যে কালারটা দিবে সেটা হবে একটা রেড বা ডার্ক রেড কালারের একটা কালার দিবে। তার সাথে ডার্ক রেড এর মধ্যে একটা গ্রিনিশ গোল্ড বা মেটালিক একটা শিন কালার থাকবে, মানে রেড এর মধ্যে চকচক করবে কালারটা, মেটালিক একটা মানে গ্রিনিশ গোল্ড বা মেটালিক একটা তোমার শিন কালার মতন এরকম একটা জিনিস থাকবে। তো সেটা গুনে গুনে, এরকম ধরো 3-4টা এরকম 4-5টা আছে, গুনে গুনে তুমি বলবা যে কয়টা কলোনি তৈরি করছে, সেটাই হবে তার টোটাল, মানে টোটাল কলিফর্ম আর কি। হ্যাঁ, তো টোটাল কলিফর্ম
কলিফর্ম বের হয়ে গেল। এরপরে তুমি করবা কি, ফেকাল কলিফর্ম বের করবা। টোটাল কলিফর্মের জন্য টেম্পারেচার হচ্ছে 35 থেকে 37 রাখতে হয়, আর ফেকাল কলিফর্মের জন্য টেম্পারেচার একটু বেশি, 4.5 বা 43.5 এরকম আর কি। হিউমিডিটি 100%, দুইটাই 24 ঘন্টা রাখা হয়। সো এই আর কি জিনিস। তো তুমি টোটাল কলিফর্ম আর ফেকাল কলিফর্ম ক্যালকুলেশন করবা কি করে, যে ফর্মুলা দেওয়া আছে। তো তুমি কলোনি গুনবা, তোমার নীল কালার হচ্ছে কয়টা আসছে, ধরো এখানে 5টা আছে, তার মানে তোমার এখানে ভ্যালু হবে নাম্বার অফ ইউনিফর্ম কলোনি অ্যামাউন্ট, কাউন্টেড করতেছো তুমি 5টা, ওকে 100 তে গুণ করবা, আর কতটুকু স্যাম্পল ফিল্টার করে তুমি নিয়ে গেছো, হ্যাঁ, মানে কতটুকু স্যাম্পলের মধ্যে তুমি ফেকাল কলিফর্ম মেজার করলা, স্যাম্পলটা নিচে দিয়ে দিলে তোমার টোটাল কলিফর্ম একক আসবে CFU পার 100, ঠিক আছে, মিলিলিটার। এরকম ভাবে ইউনিটটা তোমার লিখতে হবে, মানে টোটাল কলিফর্ম আর ফেকাল কলিফর্মের ইউনিট হবে হচ্ছে CFU পার 100 মিলিলিটার। আর ফর্মুলা দেওয়া আছে, এটা বসাবা, শেষ, ঠিক আছে। আর তো কোনো এক্সপেরিমেন্ট আমাদের বাকি নাই এখন। আর ওপেন এন্ডেড এর মধ্যে আমি তোমাদেরকে একটা PDF দিয়ে দিয়েছিলাম। ওপেন এন্ডেড এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, কিছু না পাইলে ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট থেকে অবশ্যই তোমরা ম্যাথ পাবা, ঠিক আছে। ওই যে চার্ট দিছিলাম, যে তোমার একটা ফ্লো চার্ট আঁকাও, যে ওয়াটার গুলো কেমনে ট্রিটমেন্ট করতে হয়, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন, হু অনুযায়ী কত আর ইসিআর অনুযায়ী কত, সব লিখেছিলাম। এরকম ধরো তোমার একটা আমি চার্ট দিয়ে দিতে পারি, যে আমি একটা ওয়াটার স্যাম্পল কালেক্ট করছি, ওই স্যাম্পলের মধ্যে আমার পিএইচ এত পাওয়া গেছে, টিডিএস এত, বিওডি এত, টিএস এত। তোমাকে কমেন্ট করতে বললাম যে এটার মধ্যে কোনটার ট্রিটমেন্ট দরকার, কোনটার ট্রিটমেন্ট দরকার না। তো ট্রিটমেন্ট দরকার কোনগুলার, যেগুলো হচ্ছে তোমার গাইডলাইন ফলো করবে না। সো যদি বলি অ্যাকর্ডিং টু ইসিআর দিয়ে করো, তাহলে যারা ফলো করবে না সেগুলো বলবা যে নো, মানে ফলো করবে যারা, তারা বলবে নো ট্রিটমেন্ট রিকোয়ার্ড, আর না করলে বলবে ট্রিটমেন্ট রিকোয়ার্ড। এরপরে বলবে তুমি ট্রিটমেন্ট করার জন্য যে ফ্লো চার্ট আঁকো, তখন একটা ফ্লো চার্ট ছিল, এটা আর্ট করে দিবা, শেষ। ক্লিয়ার সবার? এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট আমি 5 মিনিট টাইম দিব, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জাস্ট আস্ক করতে পারো। ম্যাম খালি মানে কোশ্চিনটা 30 মার্কের মধ্যে, মানে 5 মার্কের তো হচ্ছে MCQ, আর 5 মার্কের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ। তারপর 30 মার্কের মধ্যে, ওই 30 মার্কের মধ্যে মানে একটু যদি ক্যাটাগরিটা বলতেন, যে বা কি কি টাইপস এর কোশ্চেন থাকবে। আচ্ছা, এই 30-এর মধ্যে, বাকি 30-এর মধ্যে তোমাদের থাকবে, ধরো এই যে ওপেন এন্ডেড থেকে আমি জাস্ট একটা মানে বলে দিই, ওপেন এন্ডেড থেকে তোমরা একটা কোশ্চেন পাইতেছই, ঠিক আছে। ওপেন এন্ডেডের মধ্যে ফ্লো চার্টটা ছিল একটা, তারপরে তোমার ওই যে ইসিআর বা হচ্ছে তোমার কি থাকে, ইসিআর অনুযায়ী বা ওই যে হু, এই অনুযায়ী গাইডলাইন থেকে তোমার কিছু পরিমাণে ওই যে ইনফরমেশন দেওয়া থাকে, তাই না, গাইডলাইন দেওয়া থাকে। তো আমি তোমাকে ধরো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে তোমাকে একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিব, দিয়ে বলবো কোনটার গাইডলাইন মানতেছে না, ওটার জন্য ট্রিটমেন্ট দরকার কি না। তো তুমি এটার সাথে মিলাবা, গাইডলাইনের সাথে মিলাই বলবা হ্যাঁ আছে কি নাই। এই ধরনের একটা ম্যাথ বা ফ্লোচার্ট রিলেটেড একটা ম্যাথ তোমরা পাবা, ঠিক আছে। সো এটা একটা এরকম টাইপের ম্যাথ তো তোমাদের করাইছি মাত্র 2টা, আর এই একটা 3টা। সো একটু মানে চালাক হইলে বোঝাই যায় যে তোমাদের কি টাইপের ম্যাথ আসতে পারে আর কি। তো এই ধরনের ম্যাথ সলভ করলে তুমি বাসায় যদি প্র্যাকটিস করো, ওটা 5 মিনিটও লাগে না এগুলো করতে, গাইডলাইনের সাথে মিলাবা, বসাবা। সো টাইম নিয়ে ঝামেলা করবা না আর কি, এক্সামের হলে টাইম বাড়াইতে বলবা না কেউ। এরপরে আচ্ছা, এরপরে বিওডির একটা ম্যাথ তোমাদেরকে বললাম, এই যে ডাইলিউশন আর সিডিং ওয়াটার দিয়ে একটা ম্যাথ বলছিলাম, ক্লাসে করিয়েছি, ওই ম্যাথগুলো দেখবা। এই যে টোটাল কলিফর্ম, ফেকাল কলিফর্ম রিলেটেড এই যে ফর্মুলাতে একটা ম্যাথ আছে, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের একটা, এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাত্র একটা দেখাইলাম। সো এই কয়টা ম্যাথই তোমাদের শিখিয়েছি, ম্যাথগুলো তোমরা দেখবা। সো এরকম ম্যাথ আসতে পারে। তারপরে ফ্লোচার্ট রিলেটেড ওগুলো আসতে পারে। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনও বললাম যে এই তোমার ফ্লোচার্টটা খুব ইম্পর্টেন্ট, এবং ফ্লোচার্টটা ওই ফ্লোচার্টটা তখনই অ্যাপ্লিকেবল যদি অ্যামোনিয়া থাকে পানির মধ্যে, তখন ক্লোরামিন যদি তৈরি করে, তখন এই ফ্লোচার্টে, এই যে এই ফ্লোচার্ট খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে। তারপরে অ্যালাম কোয়াগুলেশনের মধ্যে 2টা চার্ট ছিল, ওই 2টা খুব ইম্পর্টেন্ট, ওই 2টা দেখায় তোমার বলে দিতে পারে যে অপটিমাম অ্যালাম ডোজ কত হবে, বের করো। ওইটা তোমার বের করা কোনো তেমন কোনো ঝামেলার কোনো কাজ না। এরপরে বিওডি সিওডি থেকে তোমার কিছু কোয়েশ্চেন বললাম, যে কেন বিওডি কেন সিওডি থেকে বড় হয়, হ্যাঁ, বিওডির কিছু বা সিওডির কিছু কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলতে পারি, যে কোনটা বেটার, হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেখানে আছে। তারপরে যে ডাইলিউশন কেন করা হয়, সিডিং কেন করা হয়, এরকম কিছু জিনিস। অ্যালার্ম ডোজ কেন ইউজ করা হয়, কোয়াগুলেন্ট এইড কেন যোগ করা হয়, সবই তো পড়াই দিলাম। এরকম কিছু ছোটখাটো এক্সাম থিওরিটিক্যাল কিছু জিনিস থাকতে পারে, কোয়াগুলেশন ফ্লোকুলেশন কি। তারপরে তোমার এখান থেকে বলতে পারে যে আর্সেনিক মেজার করার জন্য মেথড, 2টা মেথডের নাম লিখো, বা কালার মেজার করার জন্য 2টা মেথডের নাম লিখো। এরকম ধরো থিওরিটিক্যাল কোয়েশ্চেন 2টা বা 3টা থাকলো।
হ্যাঁ এরকম থাকবে। তারপরে ধরো আহ, আর কি কি আসতে পারে, হ্যাঁ এই যে আমরা ক্লোরিনের ওগুলো তো বললামই আর কি। আর ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন ট্রু ফলস তো তুমি পুরো রিপোর্টটা যদি গো থ্রো করো, যদি মিনিমাম লেভেলের জিনিসগুলো মাথায় থাকে, তাহলে ট্রু ফলস তুমি পারবা, কারণ ওখানে বলাই থাকবে যেটা ট্রু নাকি ফলস। হ্যাঁ, তো ওটা ঝামেলা না। এখন আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আচ্ছা তোমাদের ম্যাথ থাকবে হচ্ছে 1 2 3, টোটাল আসবে কত বললাম, 5 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5 হচ্ছে ট্রু ফলস, আর বাকি থাকবে 7টা কোয়েশ্চেন। এই 7টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাথ প্লাস থিওরিটিক্যাল। ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ার জন্য খুবই সিম্পল সিম্পল জিনিসগুলো পড়ে রাখবা। যে তোমার পিএইচ যদি তোমার কত হয়, পিএইচ যদি তোমার 4 থেকে বেশি হয় তখন তোমার কি ধরনের কেস হইতে পারে, 4 থেকে ছোট হইলে কি ধরনের কেস হইতে পারে। হ্যাঁ, তারপর বিওডি ডিটারমাইন করার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ধরো ফাঁকা রেখে দিলাম, ওখানে তুমি লিখবা। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে তো কোনো আমি হিন্ট দিতে পারবো না তোমাদের, কারণ এটার জন্য তোমার রিপোর্ট পড়াই লাগবে। বাট বলতে পারি যে রিপোর্টের একটা লাইনই হয়তো এক্স্যাক্টলি তুলে দেওয়া হবে এবং লাইনটা খুব ইজি একটা লাইন হবে। সো ভালো মতন একটু পড়ে আইসো, পারবা। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর হচ্ছে 5 মার্ক। ট্রু ফলস তো আশা করি তোমাদের 5-এ 5ই পাওয়া উচিত। 7টা কোশ্চেনের মধ্যে আমি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদেরকে মানে তুমি জানোই যে ম্যাথ রিলেটেড কোশ্চেন কোনগুলো হইতে পারে, সো ওগুলো তোমার একদম চলে আসতেছে। খুব ভালো করে প্র্যাকটিস করলে ওখানে অনেকগুলো মার্ক তুমি কভার করতে পারবা, অ্যাজ এখানে 30 মার্কস আছে আর এখানে মাত্র 5 মার্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু না হইলেও তো 2-3টা পারবা। সো পরীক্ষা তোমাদের ভালো হবে আশা করি। ঠিক আছে? আর এক্সামের হলে বা আগে টাইম নিয়ে কেউ কোনো ঝামেলা করবে না, এস কোশ্চেন আসলেই মানে এর মধ্যে শেষ করা পসিবল। ঠিক আছে? কোশ্চেনের ধরনও অলরেডি বলে দিছি। এখন আর কি কোনো কোশ্চেন আছে কারো? ম্যাক ঘন্টা করে দিয়েন। হ্যাঁ, আরে এই ছেলেটা তো দেখি 1 বললেই ঘন্টা তো। নিয়ে পাগল হয়ে যেতেছে। ম্যাম আচ্ছা তোমাকে যদি 40 আমি মিনিট কোশ্চেন এটা করি, আচ্ছা দাঁড়াও, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে বিওডি কেন সিওডি থেকে ছোট, ঠিক আছে? এখন তুমি বলতে আমি তোমাকে কোশ্চেন দাও, একটাই কোশ্চেন আমি বললাম যে পরীক্ষাতে আমি একটা কোশ্চেনই দিব এবং তার টাইম থাকবে 5 মিনিট। হ্যাঁ, এখন দিলাম হচ্ছে বিওডি কেন সিওডি থেকে ছোট। এই একটা কোশ্চেন একটা গ্রুপকে দিলাম, আর একটা কোশ্চেন দিলাম হচ্ছে ওই ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের ধরো ওই চার্ট আঁকতে দিলাম, এই হিউজ চার্ট। এখন টাইম বেশি লাগবে কোনটার, ওইটার লাগবে না। সো ওটা আমি 10 মিনিট দিব, তোমাকে 5 মিনিট দিব, তখন তুমি কান্নাকাটি করতে তো পারবা না যে দুইটাই কেন ইকুয়াল টাইম দিলেন না। তো আমি যেরকম কোশ্চেন করছি আমরা সেই অনুযায়ী তোমার 40 মিনিটের এক্সাম হয়ে যাবে। ঠিক আছে? এখানে 1 ঘন্টার এক্সাম লাগবে না তোমার। তুমি ধরো 40 মিনিটে যদি শেষ হয়ে যায় তুমি কি করবা 20 মিনিট বসে? আরে কোশ্চিন তো এমনিতেও মডারেট হয় না, 40 মিনিটের যদি কোশ্চিন মানে সলভ নাই করতে হয় তাহলে তো ওটা আমাদেরকে দিবে না, তাই না? 40 মিনিটে সলভ করা যাবে, এমনই কোশ্চিন করা হবে, ওটা নিয়ে তো টেনশন এই না। আর যদি আচ্ছা, সলভ যদি আমরা আচ্ছা ওরকম আরেকটা কথা সেটা হচ্ছে যদি সলভ না করা যায় তাহলে সবাই ভুক্তভোগী। ঠিক আছে? সবারই সেম কেস। সো আলটিমেটলি সেই হিসেবে তুমি ভালোই করতেছো। আর যদি এমন হয় যে 20 জন পেরে যাচ্ছে বাট তুমি পারতেছো না, তার মানে বুঝতে হবে তোমার ল্যাকিংস আছে। ঠিক আছে? সো টাইম নিয়ে ঝামেলা করবে না, তোমাকে ইফেক্টিভ হইতে হবে। মানে একটা মানুষ একটা ম্যাথ 5 মিনিটে সলভ করতে পারে, আর একটা মানুষকে 1 ঘন্টা টাইম দিলে সে 1 ঘন্টা বসে পরে সলভ করতে পারে, বাট ইফিশিয়েন্ট কে, যে 5 মিনিটে সলভ করছে। সো তোমাকে ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। ঠিক আছে? 40 এই জন্য টাইমটা বলেও দিছে তোমাদের যে 40 মিনিটে প্রিপারেশনের মতো এক্সাম মানে এক্সাম হলে আসবে। আমি অলরেডি অনেক কিছু ডিসকাস করে ফেলছি। এগুলো ধরে ধরে একটু মানে চিন্তা করলেও তুমি অনেক অ্যান্সার তুলে ফেলতে পারো। ঠিক আছে? এই আর কি, এর থেকে বেশি হিন্ট আমার আর দেওয়া পসিবল না। হুম, এখন তোমরা একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করো। যে আমি কোয়েশ্চেন প্যাটার্নের কোয়ালিটি বললাম যে কোনটা কোন দিক থেকে কিভাবে আসবে। সো যেগুলো বেশি মার্ক ওখান থেকে তোলা ট্রাই করো আর কি। যেগুলো কম যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যাইতেছে, তাহলে বেশি পোর্শন যেটা তুমি অল্প পড়ে অনেক মার্ক তুলতে পারবা সেদিকে ফোকাস করো। এইটাই হচ্ছে স্মার্টনেস। ঠিক আছে? এই আর কি। আর তোমাদের সাথে অফিসিয়ালি আজকেই আমার ক্লাস হচ্ছে গিয়ে শেষ হইতেছে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার ডেস্কে যে কোনো টাইমে আসতে পারো। ঠিক আছে? যে আপনি অনেক মানে পুরো হিন্টস দিচ্ছেন, সবকিছু পুরো করে দিচ্ছেন। সিলেবাস অতটাও মানে বড় না, কিন্তু মানে পড়লে পারা যাবে। কিন্তু আমাদের দুইটা কোর্স আছে এবার, স্ট্রাকচারাল অ্যানালাইসিস আর হচ্ছে সয়েল মেকানিক্স। এই দুইটা মানে প্যাচের জন্য ধরেন মানে অন্য সবগুলা ঘোলাই যায়, মানে মাথা ঘোলাই যায় এটা বললে। বুঝতে পারছি। এখন দেখো এটাই হচ্ছে গিয়ে লাইফ। সরি, হ্যাঁ একটু 1 মিনিট ওয়েট করো তোমরা। ম্যাম ক্লাসটা কি রেকর্ডেড দিবেন? আপনার রেকর্ড
রেকর্ড করছো সার্ভার?